সুপ্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে আবার আমাদের ট্রাভেল টকে স্বাগত। আপনারা জানেন যে আমরা মাঝে মাঝেই আপনাদের সামনে ট্রাভেল টক নিয়ে উপস্থিত হচ্ছে এবং প্রতিবারই একটি নতুন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই। আমাদের আজকের বিষয় ভ্রমণের ভিডিও। আপনারা জানেন যে এখন ভ্রমণ যেমন জনপ্রিয় হচ্ছে, ঠিক তেমনি সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমাদের ভ্রমণের ভিডিও আজকে শুধু লিখে বা সংবাদপত্রে লিখে শুধু আমরা ভ্রমণকে ছড়িয়ে দিই না, একই সঙ্গে আমরা ভ্রমণের ভিডিও তৈরি করি। ইউটিউবে প্রচুর ব্লগার আছে যারা ইউটিউবে ভ্রমণের ভিডিও তৈরি করে ভ্রমণকে জনপ্রিয় করছেন এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, টুইটার এবং অন্যান্য যে ইনস্টাগ্রাম এবং আরো যে সোশ্যাল মিডিয়ার আউটলেট গুলো আছে, এতে ভ্রমণের ভিডিও জনপ্রিয় হচ্ছে। আমরা এমনই এই ভ্রমণের ভিডিও নিয়ে আলোচনার জন্য আজকে বেশ কয়েকজন তারকা ভ্রমণিক এবং ব্লগারকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমি প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের জনপ্রিয় একজন ব্লগার এবং হেরিটেজ ট্রাভেলার নামে যিনি খ্যাত, ট্রাভেল কন্যা এবং শিক্ষক এলিজা বিনতে এলাহি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমি এলিজাকে ডেকে নিচ্ছি। এলিজা, কেমন আছেন? জি, ভালো আছি। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আর আমাকে আমন্ত্রণ জানানোর জন্য হাফিজ ভাই আপনাকে ধন্যবাদ। আর আরেকটা কথার সাথে আমি ছোট্ট যোগ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার এই ডিফারেন্ট টপিকের ট্রাভেল টক, যেটা আমার কাছে খুবই পছন্দের এবং ভ্রমণের বিভিন্ন আঙ্গিকের যতগুলো বিষয় আপনি আমাদের করোনা কালে উপহার দিয়েছেন, সেই জন্য আপনাকে শুভেচ্ছা। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমি এ পর্যায়ে ডেকে নিচ্ছি একজন নতুনই বলবো, আমার সঙ্গে নতুন পরিচিত হয়েছেন, মনিরুল ইসলাম, যিনি একজন ভ্রমণিক, দেশে বিদেশে ভ্রমণ করেন এবং উনি কায়াকিং করেন। আমি দেখলাম যে কায়াকিংটা যে ইদানিং জনপ্রিয় হচ্ছে, তার মধ্যে কায়াকিং যারা করেন তাদের মধ্যে মনিরুল ইসলামের নামও উল্লেখযোগ্য এবং তিনি একই সঙ্গে ব্লগিং করেন। যে ব্লগিং এর কল্যাণে মানে মাধ্যমে তিনি তার যে জায়গাগুলো ভ্রমণ করেন সেটাকে আবার আমাদের দর্শক এবং আমার আগ্রহীদের, ভ্রমণ পিপাসুদের মধ্যে তুলে ধরেন। আমি মনিরুল ইসলামকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। মনিরুল ইসলাম, কেমন আছেন? জি, ভালো আছি। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, খুব ভালো। আমাদের মধ্যে দর্শক মন্ডলী আরেকজন উপস্থিত হবেন, আমাদের একজন ভ্রমণিক, বিশ্ব ভ্রমণিক বলে খ্যাত এবং ব্লগার তানভীর অপু। তানভীর অপু আমাদের কারিগরি সমস্যার কারণে একটু ঢুকতে দেরি হচ্ছে। উনি বোধহয় আপডেট দিচ্ছেন ওনার মোবাইলে বা ল্যাপটপে, এরপরে ঢুকে পড়বেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন একজন শিল্পী, যিনি ওমান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানটা সুরে সুরে শুরু করি, সুরে সুরে শেষ করি। তিনি সঙ্গীত শিল্পী, ওমান প্রবাসী, গার্গী মাইতি। তিনি বেসিক্যালি কলকাতার, কিন্তু ওমান প্রবাসী। আমি তাকে আমন্ত্রণ জানিয়েছি আজকে আমাদের এই আলোচনার মধ্যে একটি সুরের আবেশ ছড়িয়ে দেওয়ার জন্য। গার্গীকে আমি স্বাগত জানাচ্ছি। গার্গী মাইতি, আপনাকে স্বাগত। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। নমস্কার। আপনাকে বলেন। ধন্যবাদ জানাই হাফিজ স্যারকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ জানাই সমস্ত দর্শক শ্রোতা মন্ডলীকে, আর ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই আজকে যারা অতিথি হিসেবে এখানে এসেছেন, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা প্রথমেই দর্শক মন্ডলী, আপনারা যেমনটি জানেন যে আমরা এই অনুষ্ঠানটা শুরু করে যেটা বলছিলাম, আমরা আলোচনায় যাব। খুব চমৎকার সব এক্সাইটিং আলোচনা হবে। আমাকে দু একজন ফোনে জানিয়েছেন যে আজকের আলোচনাটা বোধহয় জম্পেশ হবে, কারণ যে সমস্ত ট্রাভেলারকে দেখছি আমি, দু একজন আমাকে জানিয়েছেন ফোনে এবং আমি তাদের অলরেডি এসেও গেছেন, তারা আমার সামনে দেখতে পাচ্ছি, তারা মন্তব্য শুরু করে দিয়েছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আজকের অনুষ্ঠানটা আসলেই জম্পেশ হবে। তানভীর অপু ঢুকলে হয়তো আরেকটু ভালো হবে, কারণ সে ঢুকে গেলে আমরা আলোচনাটা আরো জমিয়ে করতে পারবো। এলিজা তো আছেই, মনিরুল ইসলাম আছেন। হ্যাঁ, তানভীর ঢুকছে। আমি তানভীরকে স্বাগত জানিয়ে গানে চলে যাব। হ্যাঁ, তানভীর এসে গেছে। তানভীর অপু, দর্শক মণ্ডলী, আমরা যেটা বলছিলাম যে বিশ্ব ভ্রমণিক এবং ব্লগার তানভীর অপু আমাদের সঙ্গে থাকবেন এবং তিনি উপস্থিত হয়েছেন। তিনি বর্তমানে বাংলাদেশে আছেন, আসলে ফিনল্যান্ড প্রবাসী তিনি, কিন্তু বাংলাদেশে বর্তমানে আছেন। আমরা তাকে কানেক্ট করতে পেরেছি। আমি তানভীর অপুকে আমাদের এই ট্রাভেল টক অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ভাইয়া। কেমন আছেন সবাই? জি, ভালো আছি।
সবাই ভালো। এলিজা, আমি হ্যালো। হ্যাঁ, দর্শক নাইস টু সি মন্ডলী, ইউ। আমরা আমরা গান থেকে এসে তারপরে আমরা আলোচনায় চলে যাব। আমি প্রথমে গার্গীকে আমি মাইক দিচ্ছি এবং গার্গীকে অনুরোধ জানাচ্ছি যে একটি গান গেয়ে আপনি প্রথমে এটা শুরু করেন, পরে আমরা আলোচনা করব। এবং আপনি যদি স্টুডিওতে থাকতে চান থাকতে পারবেন, বা আপনি বেরিয়ে গেলে পরে আই উইল মানে মেসেজ ব্যাক টু ইউ ঢোকার জন্য। মাঝখানে আমরা এই অনুষ্ঠানটা করি সাধারণত প্রথমে একটা গান হয়, মাঝখানে আলোচনার মাঝখানে আবার একটু গান হয় একটা, শেষে আবার একটু গান দিয়ে আমরা শেষ করি। তা আপনি 3টা বাহ গান কমপক্ষে আমাকে গাইতে হবে। আমি প্রথমেই আপনাকে মাইক দিচ্ছি গানটি গাওয়ার জন্য, গার্গী মাইতি। ভাই, এটা শেয়ার দিব ভ্রমণ, কি করে হাফিজ ভাই? এটা শেয়ার দিব কি করে একটু যদি বলে আচ্ছা, দিতেন। ভ্রমণ গদ্যের পেজে ঢুকে বা বার্তা24.com এর পেজে ঢুকে কিন্তু শেয়ার আওয়াজ পার্টি দেওয়া যাবে, ওই পেজে আলাদাভাবে ঢুকতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আমি একটু শেয়ার দিয়ে দিই। গার্গী মাইতি। নমস্কার প্রিয় দর্শক এবং শ্রোতা মন্ডলী, আজকের এই ভ্রমণ গদ্যে আমি আসতে পেরে খুবই ভালো লাগছে আমার। আর মানে ভ্রমণ মানেই শুনলেই একটা কেমন আকাশ বাতাস পাহাড় সাগর সব ডাকতে থাকে, মানে সবকিছু ছড়ে টেনশন ফ্রি হয়ে চলে যায়। তো সেই রকমই আমি একটা গান দিয়ে শুরু করছি আজকে। আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়, আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়, পথ হারানো রে পথ ধরে অসীম অজানায়, পথ হারানো রে পথ ধরে অসীম অজানায়, আয় রে আয় আয় রে আয় আয় রে আয় রে আয় আয় রে আয় আয় রে আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়। বনানি বিজনে আগুনে ফাগুনে যেন ঋতু পড়ে না, বলে ঝরে না ঝরে পড়ে না মরে ধরে না। বনানি বিজনে আগুনে ফাগুনে যেন ঋতু পড়ে না, বলে ঝরে না ঝরে পড়ে না মরে ধরে না। ওরে নীল সাগরে মেঘলা, রামধনু উপকূলে একলা, যেন ডাকে ময়ূরী ছন্দা, ধীরে গায়ন মনতন্দ্রা। আমার আমিকে হারিয়ে আছে হারানো অন্তরায়, আমার আমিকে হারিয়ে আছে হারানো অন্তরায়, আয় রে আয় আয় রে আয় আয় রে আয় রে আয় আয় রে আয় আয় রে কুয়াশা কুয়াশা কত কি যে আশা, হিরে চুনি পান্না শত বর্ণা, বলে ছাড়ে না নানা আজ না। কুয়াশা কুয়াশা কত কি যে আশা, হিরে চুনি পান্না শত বর্ণা, বলে ছাড়ে না নানা আজ না। ভালো লাগা নয়নে অন্তহীন, ভালোবাসা এই মনে অন্তরে, খুশি আলো ভাবনা স্বপ্নে নিমেষে আবেশে উধাহীন। আমার আমিকে হারিয়ে আছে হারানো অন্তরায়, আমার আমিকে হারিয়ে আছে হারানো অন্তরায়, আয় রে আয় আয় রে আয় আয় রে আয় রে আয় আয় রে আয় আয় রে আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়, আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়, আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়, পথ হারানো রে পথ ধরে অসীম অজানায়, পথ হারানো রে পথ ধরে অসীম অজানায়, আয় রে আয় আয় রে আয় আয় রে আয় রে আয় আয় রে আয় আয় রে আয় রে আয় আয় রে আয় আয় রে অনেক ধন্যবাদ গার্গী, আপনার গানটা আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে
চমৎকার জি গেছে। জি এটা গীতিকার, এটা কি রবীন্দ্রনাথের গান? আপনি বলছিলেন যে আমি রবীন্দ্রনাথের গান নয়, একটু অন্যরকম সাজালাম গানটা। এটি কথা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং সুর দিয়েছেন নটরাজ। বাহ বাহ বাহ, চমৎকার। আমি শুধু আপনাকে অনুরোধ জানাবো, যদি আপনি এই অনুষ্ঠানে থেকে আমাদের আলোচনায়ও অংশ নেন, ভ্রমণ সম্পর্কে আপনি থাকতে পারেন, নো প্রবলেম। এবং আমরা নিশ্চয়ই এখন আলোচনায় চলে যাব, কারণ শিল্পীরা এসে অনেক সময় বলে যে ভাই এতক্ষণ বসে থাকা, গান তো নেই, এখন নিশ্চয়ই আগে আমি যেতে চাই। আপনি যেতেও পারবেন ওখানে। হ্যাঁ, অবশ্যই থাকেন। আমি প্রথমেই আলোচনা, দর্শক মন্ডলী, আজকে যেটি বলছিলাম যে ভ্রমণের ভিডিও চিত্র বা ট্রাভেল ব্লগিং বা ট্রাভেল ব্লগ নিয়ে আজকে আমাদের আলোচনা হচ্ছে। আমি প্রথমে এলিজার কাছে যাব। আমি দেখেছি দু একজনে আমাদের পোস্টে অনেকে লিখছে যে ব্লগ শব্দটা আমরা কেন লিখলাম, এবং আমাকে একজন ফোন করেও জানিয়েছিলেন যে ভাই আপনাদের ব্যানারে ভুল হয়েছে, ব্লগ হবে, ব্লগ কেন? আমাকে একজন ফোনেও জানিয়েছিলেন। ফলে বোঝা যাচ্ছে যে ব্লগ নিয়ে একটা এখনো আমাদের মধ্যে একটা কনফিউশন রয়ে গেছে। ব্লগ একটি নতুন একটি অভিধা। আমি আমি প্রথমে আমি এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি খুব সংক্ষেপে আমি বলবো, অনুরোধ জানাবো আমাদের ট্রাভেল ব্লগার এলিজাবেথ এলাইকে। এলিজা। আচ্ছা, ধন্যবাদ হাফিজ ভাই। হ্যাঁ, আমিও দেখেছি দু একজন লিখেছিলেন হয়তো। হ্যাঁ, ব্লগার শব্দটা আমাদের কাছে অধিক পরিচিত, কারণ এই ধরনের কার্যক্রম বিগত বেশ কয়েক বছর ধরে আমাদের এখানে চলছে। আসলে লেখালেখির বিষয়টাকে যারা হচ্ছে নিজস্ব একটা পেজ তৈরি করে নিজের চিন্তা ভাবনা বা নিজের ইন্টারেস্টের কথা লিখেন, সেটাকে ব্লগিং বলে। আর ব্লগার এটা নতুন একটা শব্দ, খুব বেশি নতুন নয়। ওয়ার্ল্ড ট্রাভেলাররা ইউজ করেন, বিশেষ করে যারা ট্রাভেল করছে। ট্রাভেলাররা ছাড়াও কেউ কেউ ভিডিও তৈরি করছে শর্ট ভিডিও মেকিং কে, এবং সেটা যদি অনলাইনে আপনি পাবলিশ করেন তাদেরকে আসলে ব্লগার বলা হয়। তো যারা আসলে আমি দেখেছি ওয়ার্ল্ড ট্রাভেলাররা, জুবেন্সকি আছে, ইভা আছে, রোজেলিনা আছে, যারা হচ্ছে যাদের ট্রাভেল ভিডিও আমি ফলো করি, তারা আর কি ইন্ট্রোডিউস করার সময় নিজেকে হাই, আই এম ইভা এন্ড আই এম এ ট্রাভেল ব্লগার। তো এইভাবে জিনিসটা আসলে ব্লগার থেকে ব্লগারে আসলে রূপান্তরিত হয়েছে। শব্দ যেভাবে রূপান্তরিত হয়, এটা হয়তো ডিকশনারিতে নতুন একটা শব্দ হিসেবে অনেক ধন্যবাদ। আমি আমি এইটা আসলে আমাদের আলোচনা, এটা প্রসঙ্গক্রমে আসলো। দর্শক মন্ডলী, আপনারা যেমনটি শুনলেন যে এটা আসলে ভিডিওর সঙ্গে সংশ্লিষ্টতা, এই কারণে হ্যাঁ। ব্লগ থেকে ব্লগ হয়েছে। এখন প্রচুর নতুন শব্দ আমি একটা শুনলাম, ফ্যাবলেট। ট্যাবলেটের ফোন এবং ট্যাবলেটের মাঝামাঝি একটা ফ্যাবলেট আছে, এফ দিয়ে নাম, FABLET, ফ্যাবলেট। ফলে এই ধরনের শব্দ তৈরি হয়। যাই হোক, এটা অন্য বিষয়। আমরা আলোচনার শুরুতে এলিজা তো বললেন, আমি তানভীর আপুর কাছে যাব, যে আমাদের আজকের অনুষ্ঠানটা মূলত আমরা যারা জি ব্লগিং করেন, দর্শক মন্ডলী, আপনারা জানেন যে আমাদের তানভীর আপুর যে চ্যানেল, ইউটিউব চ্যানেল, সেটির নাম হচ্ছে ট্রাভেল উইথ তানভীর আপু। আমি এলিজারটা পরে বলবো যখন আবার আলোচনায় আসবো, সবারটাই বলবো। তো এই ব্লগিং এ করতে গিয়ে তারা প্রচুর রোমাঞ্চকর ঘটনার মুখোমুখি হন, কখনো বিরক্তিকর ঘটনার মুখোমুখি হন। আমরা আসলে এই ধরনের কিছু গল্প আজকে আমরা শুনবো সবার কাছ থেকে। আমি তানভীর অপুর খুব চমকপ্রদ একটা গল্প দিয়ে শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। তানভীর অপু। না, আমার আসলে অনেক গল্পই আছে, যেহেতু বিভিন্ন জায়গায় গেছি পৃথিবীর, বিভিন্ন জায়গার ভিডিও আমি করেছি। তবে লাস্ট যেটা গতকালকে অ্যাকচুয়ালি একটা প্রোগ্রামে গিয়েছিলাম ওই পর্বত দিবস উপলক্ষে, ওটার গল্প দিয়ে শুরু করতে চাই। নিকারাগুয়াতে কিছুদিন আগে একটি প্রথম আমার জীবনের একটি পর্বত আরোহণ করেছি। ছোট্ট পর্বত তো না, এটা পাহাড় আর কি, ছোট্ট একটি পাহাড়, সুপ্ত আগ্নেয়গিরি। তো আগ্নেয়গিরি শিলা দিয়ে তৈরি ছিল পুরো পাহাড়টি, মানে ওখানে যে কোনো সময় আগ্নেয়গিরি বাস্ট হতে পারে, যেহেতু সুপ্ত আগ্নেয়গিরি। এটা সর্বশেষ আগ্নেয়নবাত হয়েছিল 1980 সালের দিকে, সম্ভবত এই টাইপের, 80 কি 81। তো এইটা উঠাটা কিন্তু অনেক রিস্কি ছিল, এবং সবচেয়ে বড় কথা যে কাঁধের মধ্যে একটা বিশাল বড় স্লেজ, মানে কাঠের একটা টুকরো ছিল, যেটাতে আমরা করে পাহাড় থেকে আবার নামার একটা বিষয় ছিল আর কি। এখন এটা যদি কোনো গাইডকে দিই, এটার জন্য ভাড়া দিতে হবে $20, আর নিজে যদি কাঁধে বই নিয়ে যায় তাহলে তো ফ্রি। তো যেহেতু আমাদের টাকার সংকট থাকে সবসময়, নিজের কাঁধে ওটা বই নিয়ে উঠতে হলো, এবং এটা মানে খুবই একটা স্পেশাল আমার জীবনে একটা এক্সাইটেডমেন্ট ছিল যে আমি এত উপরে উঠতে পারবো কিনা। এবং সবচেয়ে মজার বিষয়টা হলো, যখন নামার পর আমাকে উপরে যখন উঠলাম, ওঠার পরে স্পেশাল গ্লাভস দেওয়া হলো, বুট দেওয়া হলো, সবকিছু স্পেশাল দেওয়া হলো।
কারণ এই পাথরের মধ্যে দিয়ে কিন্তু আমি আবার স্লেজ করে করে নামবো। দ্যাট ওয়ান ইজ অ্যামেজিং ফিলিংস। তো ওইখানে ভিডিও করতে যেয়ে কিন্তু অনেক কষ্ট হয়েছে আমাকে, কারণ আমি হাঁটছি, হাঁপাচ্ছি, এক হাতে এত বড় একটা বিশাল বড় কাঠের টুকরো আমার কাঁধে, আবার তারপরে আমি ভিডিও করছি, মানে সব মিলে একটি রোমাঞ্চকর এবং ভালো অনুভূতি হচ্ছিল, কারণ জীবনে প্রথম এই ধরনের একটা পাহাড়ে উঠছি। ও, তো আচ্ছা। এই এই অনুভূতিটা আমাকে মানে সর্বশেষ যেটা ভিডিও করতে যে অনেক কষ্ট হয়েছে, সেই সাথে মজাও পেয়েছে আর কি, আচ্ছা আচ্ছা, যেহেতু এটা নিজেকে এটা ভিডিও করতে হচ্ছে। এটা একটা গল্প, তাই তো? মানে গল্প শেষ নাকি? মানে মানে এই যে হ্যাঁ, যে এটা গল্প। আচ্ছা জি আচ্ছা, জি আমি জি আজকে সকালেই একটা ভিডিও দেখছিলাম, একজন ট্রাভেল ব্লগার, তিনি জি বাংলাদেশে বাড়ি, আপনাদেরকেও পরিচিত কিনা জানি না, ইয়াং, দেখতে প্রায় তারেক অনুর মতো, চেহারা, আচ্ছা চুল এবং সবকিছু লম্বা। নাদির তার নাম, সম্ভবত নাদির অন দা গো, তার ইয়ের নাম নাদির, বা নাদিরই সম্ভবত। নাদির আচ্ছা অন দা আচ্ছা গো। সে থাকে লস অ্যাঞ্জেলেসে, ছিল 4-5 বছর পরে সে আসবে। আজকে দেখলাম যে ওই একই কথা, যেটা তানভীর বাবু বললেন যে এই যে পাহাড়ে ওঠা এবং ক্যামেরা থাকে, উনি একটা ভিডিওতে দেখলাম বলছিলেন যে আমার প্রায় 10 পাউন্ড ওজনের আমার ক্যামেরা আছে, তার গোপ্রো নামে যে ক্যামেরা তার মাথায় ছিল। বাট সে 2টা পাহাড় ইয়ে করার পরে, ট্রেকিং করার পরে, থার্ড পাহাড়ে আর উঠতে পারেনি। বললো যে আমার এই পিঠে যে ক্যামেরা, এটা এত ভারী যে এটা নিয়ে ওঠা খুব সমস্যা। জি সে দেখলাম যে প্রচুর ভিডিও করে, সে মূলত ভিডিও করার জন্যই ট্রাভেলে যায়। সে প্রায় 70-80টা দেশে গেছে, এবং বাংলা এবং ইংলিশে উভয়টাই করে। আম, আমি এলিজার কাছে যাওয়ার আগে, এবং মনিরুলের কাছে যাওয়ার আগে, আমি তানভীর অপু যেটা বলেন, আমার কাছে এখানে আমি ট্রাই করছি আমার আর একটা ডিভাইসের থেকে, যে আমরা একটা তানভীর অপুর যে ভিডিও, সেখান থেকে আমরা 1-2 মিনিট দেখাতে পারি কিনা আমি দেখতেছি। আমার সবারটাই আমার কাছে আছে, যদি আমরা দেখাতে পারি তাহলে আমাদের দর্শক মন্ডলীর একটা ধারণা হবে। আজকে যে আমার সামনে 3 জন বসা আছেন, শিল্পী গার্গী মাইতি ছাড়া, এই 3 জন যে তাদের যে কর্মকাণ্ডের সিটে পোটা, আপনাদের অন্তত একটা ধারণা হবে জি জি আজকে তাদেরকে কেন আমরা এই ট্রাভেল টকে আমন্ত্রণ জানিয়েছি। আমি প্রথমেই ট্রাই করছি, দেখি। এটা অনেক ঝামেলা, মানে আমরা তো জন্ম নিয়েছি এই ইয়ের পরে, এই হোয়াট ইজ স্ক্রিন শেয়ার, মানে এই প্রযুক্তি যুগের মাঝামাঝি এসে, মাঝামাঝিও ঠিক না, মানে শেষের দিকে আর এসে শেষের দিকে। আমরা আর আমরা আমরা এগুলোতে মাঝামাঝিতে আছি ভাই। না, আমি তো আরো আপনাদের চেয়ে অনেক বেশি বয়স আমার, ফলে হচ্ছে যে আমি তো আহ, হাফিজ ভাইয়ের পরে আমার বয়স বেশি সব থেকে। মনে হয় তাই না। না, আমি এখনো মনে হয় না। আমার It's the থেকে number. মনে হয় আপনি ছোট দিদি। আমার মনে হয় না দিদি, আমার বয়স 44। আমি জানি না আমি আপনার। আপনার বড়। Oh my God. তানভীর ওর বয়স বলে না, আজ বলে 19 না। 19 তরুণ থাকে। 19 আচ্ছা, আমি এবার আমি ট্রাই করছি, দেখা যাক। আমরা মূলত এই 2-3 মিনিট একটু মানে যে কোনো একটা ভিডিও থেকে আমরা দেখলাম, দর্শক মণ্ডলী আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম 2-3 মিনিট। কারণ হচ্ছে যে আমরা দীর্ঘ ভিডিও দেখতে গেলে, এটি একটা মারাকাস হ্যাঁ শহরের সময় লাগবে। পাশের একটি শহরে, এটি সম্পর্কে আমি 1 মিনিট জানতে চাচ্ছি তানভীর অপুর কাছে, যে এটি তো একটা চমৎকার ঐতিহ্যবাহী একটা জিনিস। তানভীর অপু বলেন। না, এটা মারাকাশে যখন গেলাম, যাওয়ার পরে আমাদেরকে বলা হলো যে আটলাস মাউন্টেনে, আমি আগে থেকে পড়ে গেছিলাম যে আটলাস মাউন্টেনে আমি যাব, মানে প্ল্যান করে গেছিলাম। তো ওইখানে যখন গেলাম, যেহেতু অনেক আগে থেকেই আটলাস মাউন্টেনের নাম শুনেছি, আর বারবারিয়ান একটা যে বর্বর যে কথাটা, সেটা আসছে কিন্তু এই বারবারিয়ান জাতির কাছ থেকে। তো তখন আমরা ওরা যে উপরে থাকে, সেই ছোট্ট একটা গ্রামে আমরা থামলাম। থামার পরে তো ওখানে এরকম বাসায় চা খাওয়ায়, এরকম একটা বাসায় থেমেছিলাম। আর একটা হচ্ছে ওখানে নাট, মানে তেল তৈরি করে আর কি, বাদাম থেকে তেল তৈরি করে, এই টাইপের আরেকটি ফ্যাক্টরিতে গেছিলাম। তো দুটোই খুব অ্যামেজিং। তবে এই জায়গায় যাওয়ার পথে একটা মজার বিষয় আপনাদেরকে বলি, যে লোকাল একটা হাটে গেছিলাম, যেটা সেদিন সোমবার ছিল। ওই সোমবারে এই হাটটা হয়, এবং সেই হাটে আপনার ওই আটলাস মাউন্টেন থেকে আদিবাসীরা এসে এখান থেকে বাজার করে। ওইটা ছিল আরো চমৎকার। ওটা নিয়ে আমার একটা ভিডিও আছে। ওইখানে আপনার ময়ূর পাওয়া যেত, তারা আবার ময়ূর খায়। তারপরে হচ্ছে খরগোশ, আমাদের দেশের মতো একদম,
গাধা, তারপর হচ্ছে ছাগল, সব বিক্রি হচ্ছে। এটাও একটা খুব চমৎকার একটা আমার অভিজ্ঞতা ছিল আর কি। তো এই হ্যাঁ মাউন্টেনে, জি হ্যাঁ, বলেন। বলেন বলেন, না না, বলেন এই শেষ করেন। মাউন্টেনে উঠে আরেকটি জিনিস আমার খুবই ভালো লেগেছিল। সেটা হচ্ছে ঝর্ণার ভিতরে একটা রেস্টুরেন্ট, যেটা আমি পৃথিবীর কোথাও দেখিনি। যে ঝর্ণার একটা নদী চলে যাচ্ছে, নদীর ভিতরে পাথরের উপরে উপরে রেস্টুরেন্ট। মানে আপনি এখানে বসে থেকে আপনার পায়ের নিচ দিয়ে ঝর্ণা যাচ্ছে, পানি যাচ্ছে, আর আপনি উপরে বসে থেকে ডিনার করছেন অথবা আপনি লাঞ্চ করছেন। মানে ইট ওয়াজ অ্যামেজিং রোমান্টিক প্লেস। এলিজার ওখানে যাওয়া উচিত আমি মনে করি। আচ্ছা, না পৃথিবীর অনেক এমন অনেক জায়গা আছে যেগুলোতে তো আমরা এক জীবনে যেতে পারবো না, জীবন আরো 2-3টা লাগে। এই জন্য জি আমি জি আমার ইয়ে রাইট। ছিল অনেক অনেক তর্ক বিতর্কের সময় আমি বলি যে 300 বছর যদি আমাদের যা বয়স হতো, মানে সাধারণত এভারেজ, তাহলে 100 বছর ঘুরে ওঠা, শিক্ষা ইত্যাদি, 100 বছর ভ্রমণ এনজয় ইত্যাদি প্রতিষ্ঠা, এবং 100 বছর মৃত্যুর প্রস্তুতি। এটা হচ্ছে আমার সম্ভব আর কি। আমি এবার মনিরুল ইসলাম, মিস্টার মনিরুল ইসলামের কাছে যাবো। জি তিনি পেশায় একজন অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টেন্ট বলবো এই কারণে যে উনি জেনারেল ম্যানেজার একটা প্রতিষ্ঠানের। আমি প্রতিষ্ঠানের নামটা বাহ। উজ্জ্বল রাখছি কারণ এটা তো উনি একটি বড় হসপিটালের ইয়ে হেড অফ অ্যাকাউন্ট, সম্ভবত অ্যাকাউন্টস বিভাগের হেড। তার মানে উনি এই লাইনের মানুষ, কিন্তু আসলে ট্রাভেলার। আমাদের পরিচয় হচ্ছে ট্রাভেলার মনিরুল ইসলাম। আমি তার বেশ কিছু ভিডিও দেখে খুব অনুপ্রাণিত হয়েছি, বিশেষ করে ভুটান এবং উনি ওই যে সান্দাকফু রিসেন্টলি আমাদের আবিষ্কৃত যে সান্দাকপুর ভিডিও উনি ট্রেকিং করেছেন, উনি কায়াকিং করেছেন, ক্যাম্পিং। আমার একটা সারা জীবনের একটা আমার ইচ্ছে যে ক্যাম্পিং করবো। এত ট্রাভেল করলাম কিন্তু ক্যাম্পিং করি নাই। আমি এইভাবে মনিরুল ইসলামকে আবিষ্কার করি। আর শুধু তাই না, মনিরুলের ওয়াইফ, মানে ওনার স্ত্রী আমি আবিষ্কার করি যে উনিও একজন ইউটিউবার, এবং তার নাম কানিজ, সম্ভবত কানিজ মনিরুল জি ইসলাম। উনিও একজন ট্রাভেলার। ফলে এই যে ট্রাভেলার দম্পতি পাওয়া তো খুবই মানে খুবই রেয়ার বলা চলে। এই জন্য মনিরুলকে আমি স্বাগত জানাই আমাদের এই ধন্যবাদ। জগতে। মনিরুল নতুন। আমি তার ভিডিও দেখাবো, আমার কাছে আছে, আমি ইউটিউব থেকে নামিয়েছি। আমি প্রথমে তার কথা শুনতে চাচ্ছি, মনিরুল ইসলাম। জি, ধন্যবাদ হাফিজ ভাই। আসলে আমি ট্রাভেলিংটা শুরু করি অনেক আগে, কিন্তু ব্লগিংটা বেশি দিন হয়নি শুরু করি। আমি এই প্যান্ডেমিকের ভিতরে যখন কোথাও যেতে পারছিলাম না, এই সময় আমি চিন্তা করি আমার পুরোনো ওই ট্রাভেলে গিয়ে যে ভিডিও গুলো করেছিলাম ওইগুলো একটু দেখতে শুরু করি। তখন মনে হলো যে এগুলো দিয়ে কেন আমি কিছু ভিডিও বানাই না কেন। আসলে ওগুলি ব্লগিং এর উদ্দেশ্যে তৈরি করা হয়নি। আমি ট্রাভেল করতে গিয়ে আসলে আমার মানে যে সুন্দর যে জিনিসগুলি দেখেছি ওইগুলি ভিডিও করা, যার জন্য হয়তো আমার প্রথম দিককার ভিডিওগুলি আসলে ব্লগিং এর এটা পাওয়া যায় না। এরপরে থেকে আমি যখন আবার ঘোরা শুরু করি, প্যান্ডেমিক একটু কমে যাওয়ার পরে, তখন যেগুলি করেছি ওইগুলি কিছুটা ব্লগিং এর চিন্তা করে আসলে। তা আমার কিছু সমস্যা হয়, যেমন ঘুরতে গেলে আমি যে জিনিসটা চিন্তা করি যে মানে আমার ট্রাভেলকে যেন ব্লগিং না করে, যে আমি ব্লগিং এর জন্য ট্রাভেল করতে যাব না, আমি ট্রাভেলিং করতে যাব এবং তখন ব্লগিংটা করব। এই জন্য আমার তো একটু থাকে, একদম পারফেক্ট ব্লগ হয় না আসলে, আমি আমি মনে করি আর কি। তো আমি সান্দাকফু দেখবেন যে আমার ওই ভিডিওগুলিতে আসলে প্ল্যানিং ব্লগিং না। আমরা গিয়েছিলাম আসলে এটা 19-এ যাওয়ার পরে আমি ওইখানে যে ভিডিওগুলি করি অনেকদিন পরেই আমি আসলে বেসিক্যালি এগুলি দেওয়া শুরু করি। এভাবেই আসলে ব্লগিং এ আমার আসা। রিসেন্টলি আমি ক্যাম্পিং এ 2-3টা ক্যাম্পিং এই বছর যখন উইন্টারটা শুরু হয়, তো ওইগুলো নিয়ে আমি কিছু ভিডিও করেছি। যেমন সোনা দিয়ে আমি গিয়েছি, ভিডিওগুলি দেয়নি, জাস্ট আমি এই 4 তারিখে সোনা দিয়ে থেকে ফিরেছি ক্যাম্পিং করে। ওই ভিডিওগুলি আমি কাজ করতেছি, ওইগুলি দিব। হ্যাঁ মনিরুল, আমি দেখেছি যে আপনার ভিডিওগুলা কিন্তু একদম এডিটিং খুব ভালো। এডিটিং খারাপ না। আপনার হয়তো ধারণ করাটা আচ্ছা। একটু নন প্রফেশনাল হতে পারে। এডিটিং এ আমি দেখেছি যে জি জি ম্যাপিং করে সান্দাকফুকে দেখানো হচ্ছে কিংবা ভুটানকে দেখানো হচ্ছে। আমি দেখেছি বেশ কিছু ভিডিও। সেটা আমি দর্শকদের কাছে আপনার ভিডিও থেকেও একটি আমি স্লট দেখাচ্ছি, যাতে দর্শকদের একটু ইয়ে হয়, কিছুটা জি জি আইডিয়া হয় যে আমাদের আজকের এই অতিথিবৃন্দ যারা এসছেন ভিডিও চিত্র নিয়ে আলোচনা করতে, তারা আসলে কেমন তাদের ব্যক্তিগত ভ্রমণ জীবন। আমি ভুটানের যে পারোর একটা বিষয়কে আপনাদের ফ্যামিলি সহ যে ট্রিপের যে ভিডিওটা, ওটা আমি নামাতে পেরেছিলাম, ওইটা আমি দেখানোর চেষ্টা করতেছি। আহ,
তানভীর আপু, আমি আপনার বই পড়েছি, এই পৃথিবীর পথে পথে। যাচ্ছি আহ ছেলে লাপা। পৃথিবীর পথে পথে ওটা তারেক অনু, আমার ছোট ভাইয়ের বই। ও আচ্ছা, না চেহারা এক, এই জন্য ভাবলাম উনিও ফিনল্যান্ডে। আচ্ছা, আমরা একটু মানে ইয়ে দেখি, আমরা এখন ভিডিও ছেলে লাপা ব্লগটা দেখি। চলেন যেতে যেতে গল্প করব। ছেলে লাপাস আসার ভালো সময় এপ্রিল জুন। এই সময়ে আবহাওয়া অনেক প্লেজেন্ট থাকে এবং আকাশ থেকে পরিষ্কার। ভুটানের পবিত্র শৃঙ্গ মাউন্ট চমলহারি জিকু ড্রেক এখান থেকে একদম স্পষ্ট দেখা যায়। শীতকাল মানে অক্টোবর মার্চ, এই সময়টার ভিউ একদম অন্যরকম। আপনি উপরে উঠে দেখতে পারবেন চারিদিকে স্নো ক্যাপ পাহাড়, সে এক অন্যরকম অপার্থিব দৃশ্য। আমরা এসেছি জানুয়ারিতে, কারণ আমরা এসেছি বরফ দেখতে। এর আগে আমাদের কখনো বরফ দেখা হয়নি। চেলেলা পাস পারো থেকে মাত্র 35 কিলোমিটার দূর। রাস্তাটি অনেক খারাপ ও সরু হতে বেশ খানিকটা সময় লেগে যায়। সে তো কথাই নেই, স্নোফল আর বরফ এই রাস্তাকে করে তোলে বিপদ সংকুল এবং অনেক সময় বন্ধও থাকে। আস্তে আস্তে উপরে উঠছি আর বরফ প্যান বাড়ছে। শুধু বাচ্চাদের প্রথম দেখা এই ভুটানে এসে সবাই খুবই উচ্ছ্বসিত। আমার মেয়ে সে তো পারলে বরফের ভিতরে ঢুকে যায়, বরফ তার খুবই পছন্দ। পারো থেকে গাড়িতে করে গেলে ভাড়া পড়বে 2 থেকে 2,500 রুপির মতো। আমাদের সঙ্গে আছে একটি ট্যুরিস্ট কোস্টার, যেটা আমরা চ্যাংরাবান্ধা থেকে আমাদের সঙ্গে আছে। তো আমাদেরকে আর আলাদা করে কোনো ট্রান্সপোর্ট নিতে হয়নি। ভুটান নিয়ে আলাপ করলে প্রথমে আপনার চোখের সামনে যে ছবি ভেসে উঠবে তা হলো টাইগার নেস্ট, যা ভুটানিদের কাছে থাকসাং নামে পরিচিত। এই আইকনিক টাইগার নেস্ট এই পারো শহরের কাছেই অবস্থিত। টাইগার নেস্টে উঠতে হলে বেশ খানিকটা ট্রেকিং করতে হয় এবং যা কষ্টসাধ্য ব্যাপার। এর উচ্চতা 10,000 ফিট সি লেভেল থেকে। বাচ্চাদের কারণে আমাদের ট্রেকিং করা হয়ে ওঠেনি, ফিরে আসতে হয়েছিল। পুরো রাস্তাটা যেন সাদা বরফের চাদরে ঢেকে আছে। যতদূর চোখ যায় শুধু সাদা আর সাদা। দেখতে সুন্দর হলেও গাড়ি চলাচলের জন্য এই রাস্তা কিন্তু ভয়ঙ্কর, যে কোনো সময় পিছলে যেতে পারে গাড়ি। দশ 10,000 ফিটের উপরে গেলে এএমএস বা একুইড মাউন্টেন সিকনেস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এই সম্ভাবনা আরো বেড়ে যায় যখন আপনি গাড়ি বা অন্য কোন তাড়াতাড়ি উপরে উঠে যান। হেঁটেও আপনার শরীর উচ্চতার সঙ্গে মানিয়ে নেয়। আমরা যেহেতু গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছি, আমরা একটু এই নিয়ে চিন্তিতই আছি বটে। আমি ভিডিও থেকে দর্শক মণ্ডলী, আমি ভিডিও থেকে মোটামুটি মিনিট 3 করে দেখাচ্ছি, কারণ পুরো ভিডিও দেখতে গেলে আমাদের মূল আলোচনা কিছুটা বিঘ্নিত হবে। আপনারা বুঝলেন যে আমাদের এই ট্রাভেলাররা শুধু নিজে ট্রাভেল করেন না, অন্যকে উজ্জীবিত করার জন্য তারা অনেক কষ্ট স্বীকার করে, খরচ করে, টাকা পয়সা খরচ করে ভিডিও করেন, এডিট করেন এবং সেটা আপলোড করেন। মনিরুলের যে ব্লগ, মনিরুল ইসলামের, সেটি মনির ট্রাভেল লগ বোধহয় সম্ভবত ইউটিউবে আছে, আপনারা দেখে নেবেন। বিস্তারিত বিভিন্ন ভিডিও আছে। এবং তানভীর অপুর কথা যেটা বলছিলাম আগে, তানভীর অপু বললেন তার হচ্ছে ট্রাভেল উইথ তানভীর অপু। আমি গার্গী মাইতির কাছে যাব, তার আগে আমি এলিজাবেন্তে এলাইর কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে ট্রাভেল এই ব্লগিং করতে গিয়ে কোনো মজার এবং বিরক্তিকর কিংবা কোনো মজার অভিজ্ঞতা আছে কিনা? আপনারা জানেন দর্শক মন্ডলী যে এলিজা একজন হেরিটেজ ট্রাভেলার। শুধু বিদেশে নয়, দেশের মধ্যে যত হেরিটেজ আছে, আমাদের যত ঐতিহ্য ট্র্যাডিশন আছে, পুরনো 300 বছর, 500 বছর, 1000 বছর, সেই মৌর্য যুগের, সুলতানি আমলের, মোগল আমলের কিংবা পাল যুগের, সেগুলো এক্সপ্লোর করে করে এলিজা আমাদেরকে দর্শকদের সামনে তুলে ধরেন এবং ট্রাভেল ব্লগের মাধ্যমে। যে কারণে এলিজার অভিজ্ঞতাটা আরেকটু সম্ভবত অনেক ভালো অভিজ্ঞতা যেমন আছে, খারাপ অভিজ্ঞতাও হতে পারে। আমরা এলিজার কাছে শুনবো। এলিজাবেন্তে এলাই। আচ্ছা, ধন্যবাদ হাফিজ ভাই। যেমনটি বলছিলেন আপনি, হ্যাঁ, ট্রাভেল ব্লগিং আসলে আমার শুরু হয়
2019 থেকে। তার আগে আসলে আমি ট্রাভেল ব্লগে লিখতাম পত্রিকায় বা ফেসবুকে অনলাইনে যেখানেই হোক। তার আগে প্রচুর আমি ট্রাভেল ব্লগ লিখেছি। তারপরে শুরু হয়েছে 2019-এ যখন বাংলাদেশ একটা মিশন নিয়ে শুরু করলাম, বাংলাদেশ ভ্রমণ, তখন থেকে শুরু হলো। তো তখন আমি মোবাইলে আসলে ভিডিও যেখানেই থাকতাম সেখানে একটা অ্যাপের মাধ্যমে আমি ইউজ করতাম ফিল্মোরাগো। যদিও আমি এডিটিং পটু না, আমার এডিটিং এ যথেষ্ট শেখার বিষয় আছে আমার এখনো, আর আমার অন্যের সাহায্য নিতে হয়। যখন আসলে এগুলো টিভিতে গেল বা আমি ট্রাভেল ডকুমেন্টারি করলাম, তখন আসলে আমি অন্যের সাহায্য নিয়েই সেগুলো এডিট করেছি, নিজে আমি করিনি এডিট। তো যাই হোক, আমি অনলাইনে যেটা করতাম যে ফিল্মোরাগো দিয়ে এডিট করে আমি আসলে ফেসবুকে বা আমার পেজে, ইউটিউবে সেগুলো ছাড়তাম। তো সেটা হলো একটা দিক। আরেকটা আপনি যেমন বলছিলেন মানে এই ভিডিও গুলো করতে গিয়ে আমার আসলে কোনো ধরনের মজার অভিজ্ঞতা বা খারাপ অভিজ্ঞতা রয়েছে নাকি? হ্যাঁ, অবশ্যই আছে। আমার আসলে দুইটা দিক, যেমন বাংলাদেশে আসলে আমি এক্সটেন্সিভলি ট্রাভেল করেছি, 64 জেলা একবার শেষ করার পর আমি আবার শুরু করেছি, যেগুলো আমার দেখা হয়নি বা আরেকটু গভীরভাবে আরো গভীর গবেষণা করেই সেগুলো করছি, সে ভিডিও সহ, লেখা সহ। যেটা হচ্ছে আমার একটা গ্রিসের কথা আমি বলতে চাই। গ্রিসে আমি একা ছিলাম। সেই সময় হচ্ছে অ্যাক্রোপলিসে যখন আমি উপরে উঠছিলাম, যে 2500-3000 ফিট উপরে, খুব বেশি উপরে না, পাথরের যে নগরী বলা হয় অ্যাক্রোপলিসকে, যেটা ছোটবেলা থেকে আমি পড়ে আসছি, আমার ইংরেজি সাহিত্যে দেখেছি যে এথেনা কোথায় যুদ্ধ করেছে বা এথেন্স শহরটা কি করে নাম হয়েছে, এই শহরের নাম এথেন্স, সেটা দেখার জন্য। তো সেই সময়টা সেটা আসলে সামার ছিল ইউরোপে। সামার থাকবার কারণে এত বেশি ভিড় ছিল, আমি আমার সেলফি স্টিক দিয়েও ভিডিও করতে পারছিলাম না। মানে সবাই যাচ্ছিল উপরে, যখন উঠছিল একজনের পিঠে একজন লেগে যাচ্ছিল। মানে ওইটা কোনোভাবেই, আমি যে এক জায়গায় দাঁড়িয়ে কথা বলবো আর চারদিকে এত নয়েজ হচ্ছিল, আমার মাইক্রোফোনও আমি লাগাতে পারছিলাম না, হাতে স্টিকও ধরতে পারছিলাম না। তানভীর আপু যেমন বলতো, আমি একা থাকার কারণে ব্যাগ ট্যাগ পানি টানি, কারণ সামারের সময় তখন টেম্পারেচারও বেশি ছিল, সমস্ত কিছু আমার কাছে ছিল। ইভেন কি ল্যাপটপটাও আমার কাছে ছিল, যে আমার যদি আসলে মেমোরি হয়ে যায়, মানে ভরে যায়, যেটা আমি আসলে ট্রান্সফার করতে পারি, সেই কারণে ল্যাপটপটাও ছিল। ল্যাপটপটা বেশ ভারী ছিল। তো সব মিলিয়ে ওই জায়গাটাতে আসলে আমি খুব বেশি ভালো করে ভিডিও করতে পারিনি। এইরকম ভিডিও করার সময় যখন একা থাকি, এই টাইপের ঝামেলা হয়, যেটা আমার গ্রিসে সব থেকে বেশি হয়েছিল। আর যেটা হচ্ছে বাংলাদেশের বিষয়টা যেটা হয়, আমি যে অভিজ্ঞতাটা বলতে চাই, হ্যাঁ, যে প্রচুর হচ্ছে একটা ভিডিও করছি, দেখা গেলো মানে এত লোক জমে যায় ওখানে, একটা মানে আপনি হচ্ছে ট্রাইপডে একটা কিছু রাখছেন বা অন্য কেউ ভিডিও করছে, আমি কথা বলছি, তখন প্রচুর নয়েজ থাকে, তখন থামাতে গিয়ে আসলে খুব ঝামেলা হয়ে যায়। মানে এত থাকে, আমার গাইবান্ধাতে গিয়ে প্রচুর ঝামেলা হয়েছিল। আর যেটা আপনি বলছেন যে আমি হেরিটেজ নিয়ে যেহেতু কাজ করছি, হেরিটেজ সাইট গুলো যেহেতু আমি দেখাই সবাইকে, তো ওটা করতে গিয়ে যেটা হয়, জিঞ্জিরাতে গিয়ে আমাকে আটকে রাখা হয়েছিল, ঈশ্বরদীতে আমাকে আটকে রাখা হয়েছিল, পাবনাতে আমাকে আটকে রাখা হয়েছিল, কারণ তারা অবশ্যই আমাকে কোথায় আটকে রাখছিল? জিঞ্জিরাতে আটকে রাখছিল, যে ওরা আমাকে করতে দিবে। কারণ হচ্ছে, আমি বলি, পাবনাতে কোথায় আটকে রাখছিল? না, পাবনার কথা বলছে, পাবনাতে আটকে। আমি বলি কেন আটকে রেখেছিল, সেইখানকার এলাকার ছেলেপেলেরা, যে আমাকে ভিডিও ডিলিট করতে হবে এবং আমি কেন কাউকে জিজ্ঞেস না করে এই ভিডিও গুলো করেছি। সব থেকে বেশি জিঞ্জিরাতে আমার কষ্ট হয়েছে, কারণ আমাকে একদম ঘিরে ধরেছিল তারা। ওরা ভেবেছিল, আমি কিছুতেই বুঝাতে পারছিলাম না যে আমি এটা নিয়ে রিপোর্টিং করব না, আমি কোনো সাংবাদিক না, কারণ জিঞ্জিরা যাওয়ার আমার দরকার ছিল, কারণ 2016 সালে জিঞ্জিরার ভেতর আমি ঢুকতেই পারিনি, 2019 সালে গিয়ে আমি ঢুকতে পেরেছি, যেটা হচ্ছে আমার মানে হাম্মাম খানার ভিডিওটা দরকার ছিল। সেই সময় গিয়ে আমি ছবি তুলতে পেরেছি 2016 সালে। বাংলাদেশে মোগল আমলে যে 7টা হাম্মাম খানা টিকে আছে, এর মধ্যে জিঞ্জিরা প্রাসাদেরটা একটি, তো ওইটারই ভিডিও আমি করতে পারিনি। তো 2019 সালে গিয়ে সেটা এখন যদি রান্নাঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং একটা সাইড একদমই খুব নোংরা টোংরা হয়ে আছে, তো আমি একজনকে খুব ফুসলিয়ে সেটার মধ্যে ঢুকেছি। এই হাম্মাম খানাগুলো আসলে করতে গিয়ে আমার খুব কষ্ট স্বীকার করতে হয়েছে। আরেকটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে আরেকটা হাম্মাম খানা আছে, যেটা মানুষ ওই বংশেরই লোকজন ব্যবহার করছে, কিন্তু সেখানে ঢুকতে গিয়ে আমাকে একটা ভদ্র মহিলার সাথে বাথরুমের জানালা দিয়ে 1.5 ঘন্টা কনভিন্স করে তারপরে সেখানকে শুরু হয়েছে। তো এই জিনিসগুলো হয় বাংলাদেশে করতে গেলে। বিদেশে আসলে একা থাকার কারণে যেটা অসুবিধা হয়, যে হচ্ছে আপনি এক হাতে সেলফি স্টিক ধরছেন, মাইক্রোফোন দিচ্ছেন বা এক জায়গায় ট্রাইপডে লিখে করছেন, এটাতে কোনো সমস্যা আমি তুমি কি পিরামিডের ভিতরে কোনো ভিডিও করেছিলা?
হ্যাঁ পিরামিডের ভিতরে আমি করেছিলাম। হ্যাঁ, যেটা আমি তোমাকে পিরামিডের ওটার অভিজ্ঞতাটা কেমন ছিল এটা বলো। তোমার শারীরিক পরিশ্রম হয়, যেটা যেটা হচ্ছে যে শারীরিক পরিশ্রম হয়। আর আরেকটা হচ্ছে যে ভ্যালি অফ দ্য কিংস, যেটা ছিল আমার কাছে পিরামিডের থেকেও এক্সাইটিং ছিল, যেটা ভ্যালি অফ দ্য কিংস। কারণ পিরামিডের ভেতরে আমি কালারফুল হচ্ছে হায়ারোগ্লিফিক্স দেখতে পাইনি, কিন্তু ভ্যালি অফ দ্য কিংস এ আমি যেটা দেখেছি যেটা হচ্ছে কালারফুল হায়ারোগ্লিফিক্স, বা ওদের যে কার্তুসের মধ্যে বিভিন্ন জিনিস আঁকা বা লেখা, তো ওটাও হচ্ছে কষ্টসাধ্য। কারণ দেখা যাচ্ছে 250 বা 300 সিঁড়ি বা 150 সিঁড়ি বেয়ে তোমাকে 50টা সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে, আবার তুমি হচ্ছে ওই কাস্কেটটার ওখানে যাচ্ছ, কাস্কেটটার ওখানে তুমি কি পিরামিডের ভিতরে কি ক্লাইম্ব করেছিলা? পিরামিডের ভিতরে কি ক্লাইম্ব করেছিলা? আমি খুফুর পিরামিডের পাশের যেটা ছিল, আমি বলি খুফুর পিরামিডের পাশের একটা ছোট যে ইয়েটা আছে, ওইটার মধ্যে ক্লাইম্ব করে ভেতরে গিয়ে ওরা যে সাথে করে নিয়ে গিয়ে যে একদম এইরকম করে গিয়ে করতে হয় সেই জিনিস। রাইট, ওটা খুব কষ্টসাধ্য ভিডিও করা, এই জন্য বলছি ক্রল করে করতে হয়। ওরা বলে দেয় যে নো ভিডিও, কিন্তু আসলে যে লোকটা তোমাকে ক্রল করে নিয়ে যাবে সে তোমাকে কিছুটা চান্স দেয় ভিডিও করার। ওইভাবেই একটু ভিডিও আছে, কারণ ওটা আমার দীপ্ত টিভিতেও গিয়েছিল মিশর ভ্রমণের জিনিসটা, আমার যখন ইয়েটা হয়েছিল। তো বিদেশে হচ্ছে শারীরিক পরিশ্রম হয়, কিন্তু আমাদের দেশে যে জিনিসগুলো হয়, আমি যে জিনিসটা নিয়ে কাজ করি সেই জিনিসটা যেটা হয় যে অনেক সময় কোনো ফুটেজ আমি করতে পারি না, নিজের পছন্দ মতো করতে পারি না, যতটুকু আমার নেওয়া দরকার নিতে পারি না। স্পেশালি যে জায়গাগুলো দখল করে আছে বা অবৈধ দখল আছে সেই জায়গাগুলোতে কাজ করতে, যে দুই ধরনের অভিজ্ঞতা, একটা শারীরিক পরিশ্রমের, আরেকটা হচ্ছে যে ওকে আদার নয়েজ গুলো যে ডিস্টার্ব করে সেই ধরনের ডিস্টারবেন্স হয় আসলে। এলিজা, আপনাকে অনেক ধন্যবাদ, খুব চমৎকার। আমরা আরো দ্বিতীয় তৃতীয় রাউন্ডে আরো শুনবো। আমার একটা অভিজ্ঞতা হচ্ছে 98-99 এর দিকে যখন এটিএন বাংলা চালু হয়, তখন আমি ওখানে একটা খুব জনপ্রিয় হয়েছিল অনুষ্ঠানটা সমস্যার অন্তরালে। এটার উপস্থাপক, পরিচালক, পরিকল্পনা সব আমার ছিল। ইন্টিলেক্ট নামে একটা প্রতিষ্ঠানও আমার ছিল, ওখান থেকে করতাম। পলিথিনের উপরে আমি একটা ডকুমেন্টারি বানাতে চকবাজারে শুটিং এ গিয়েছিলাম। বিটিভির ওই যে হিমায়ত ভাই, বিটিভির ক্যামেরা বিভাগের হেড ছিল, উনি প্রায় 6 ফুটের বেশি লম্বা। তো উনি শুটিং করছিল বড় ক্যামেরা দিয়ে, মানে ওটাকে যেটা বিটিভি যে ক্যামেরা এনেছিল, যে বড় ক্যামেরা, মানে বড় ভিডিও ক্যামেরা, ওগুলা মানে বোধহয় 1 মণ ভারী এক একটা ক্যামেরা, ওই কাঁধে করে ওটা ভিডিও করতে হতো। আমরা গিয়েছিলাম, পরে আমাকে আটকে ফেললো চকবাজারের লোকজন, যেহেতু তাদের বিরুদ্ধে শুটিং করতে গেছি। পরে ওই হেমায়েত ভাইয়ের দেখলেও মাস্তানের মতো লাগতো, উনি ব্যাগি প্যান্ট পরতেন এবং মানে ওনার দেখতে মাস্তানের মতো লাগতো। তো উনি শুট করতেছিল, ওনাকে ধরা মানে ওরা সাহস করেনি, আমাকে আটকে ফেলছিল। পরে উনি বললেন যে তোমাদের সম্ভবত হাজী সেলিম তখন বিরোধী দলীয় নেতা বা এরকম, ওখানে বিরোধী দলীয় এমপি বা ওই দাঁড়াবে এরকম, ওখানকার কাউন্সিলর এরকম ছিল। তখন ওই খোঁজ খবর করা হলো যে উনি তোমার বন্ধু ইত্যাদি বলে আমরা ওখান থেকে ছুটে আসি। তো এরকম ওই অনেক সময় আপত্তিকর কিছু, মানে জনগণ যখন মনে করে যে এটা হয়তো আমাদের জন্য আমাদের বিরুদ্ধে যাচ্ছে বা কোনো কিছু, আর আমাদের এখানে তো উৎসাহের অন্ত নাই, প্রচুর মানুষ উৎসুক নিয়ে দেখে, ফলে এটা মানে আমাদের এই এটাকে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হয়। আর এলিজা যেহেতু মেয়ের জন্য বোধহয় আরেকটু চ্যালেঞ্জিং, বা বোধহয় এই ভিডিও করা, কারণ প্যান্ট শার্ট পরে এলিজা যে পোশাক পরে, এটা তো একটু ভিন্ন ধর্মী পোশাক, আর সব মিলায় গ্রামে গেলে ওটা আরো বোধহয় একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। আমি কয়েকজনের নাম পড়ে আবার আমি আলোচনায় আসবো এবং আমরা গানেও আসবো। গার্গী আছেন, আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে হাবিবুর রহমান, ডালিয়া হোসেন, সুধাংশু রঞ্জন সাহা কলকাতা থেকে, কবি আরিফুর রহমান, SM মোজাম্মেল হক আমেরিকা থেকে, খাদিজা বেগম কান্তা, উনি একজন লেখক, এবং হাবিবুর রহমান এলিজাবেন্তে এলাহি এবং গার্গী সম্পর্কে অনেক বড় কিছু লিখেছেন, বেশ পরিচিতি। সম্ভবত উনি লিখছে এলিজাবেন্তে এলাহি একজন স্বনামধন্য বিশ্ব পর্যটক, গত 20 বছরে তিনি ভ্রমণ করেছেন 49টি দেশ। আসলে হাবিবুর রহমানকে বলছি 49 নিয়ে আরেকটু বেশি হয়ে বোধ হয় 51-52 হয়ে গেছে এখন, এবং 264টি শহর এরকম লিখেছেন। সম্ভবত এটা ওই আমাদের গুগল থেকে নেয়া। বিশ্ব ভ্রমণিক তানভীর অপু, রাজশাহী সন্তান, তিনি 77টি দেশের 806টি শহর ভ্রমণ করেছেন। এগুলো গুগল থেকে বোধহয় নিয়ে হাবিবুর রহমান লিখেছেন মন্তব্যের ঘরে। MD আজিজুর রহমান কুষ্টিয়া থেকে দেখছেন, MD আতাউল্লাহ, এবং
লোপা মমতাজ আমাদের একজন রাইটার এবং ব্রাহ্মণিক, লোপা খুব ভালো আমাদের অনুষ্ঠানে এসেছিলেন। লোপা দেখছেন, এবং সীমান্ত দীপু এখানে সিরাজুল ইসলাম কলাবাগান থেকে, তানজিল রহমান, এবং আমি দেখছি সীমান্ত দীপু একজন উনি IUCN এ কাজ করেন, উনিও আমাদের একজন পরিবেশ সংরক্ষণ বিদ, এবং তানজিল রহমান একজন সফটওয়্যার বললাম, এবং এখানে সিরাজুল ইসলাম উনি আমাদের অনুষ্ঠানে নিয়মিত দর্শক কলাবাগান থেকে দেখছেন। এবং আমি দেখতে পাচ্ছি অন্য ডিভাইসে আমাকে বেশ অনেকে মন্তব্য করেছেন, তার মধ্যে আমাদের একজন উপদেষ্টা সৈয়দ আবু জাফর, উনি একজন ট্রাভেলার এবং ট্রাভেল বইয়ের সংগ্রাহক। উনি বিশাল ওনার ট্রাভেল বইয়ের, উনি একজন দক্ষ পাঠক এবং উনি একটা লাইব্রেরি গড়ে তুলেছেন ট্রাভেল বইয়ের। উনি অনেক কথা এখানে লিখেছেন, এর মধ্যে সবাইকে শুভ সন্ধ্যা জানিয়েছেন। এবং আমি দেখতে পাচ্ছি স্নেহাশিস মাহু এবং মোতাহার হোসেন পলাশ, উনি লিখেছেন যে সুন্দর গান শুনলাম, এবং আমাদের বয়স সম্পর্কে যে আলোচনা হচ্ছিল সে সম্পর্কে লিখছেন যে বয়স কোনো বিষয় না। আখামর সিরাজুল ইসলাম উনি দেখছেন সাভার থেকে, এবং জুয়েল আহমেদ লিখেছে, জুয়েল আহমেদ সম্ভবত আমার ভুল না হয়ে থাকলে জুয়েল হচ্ছে ব্যাংকার্স ট্রাভেলার্স গ্রুপ, যেটা বিটিজি। হ্যাঁ, আমাদের জুয়েল ভাই, সবার প্রিয় জুয়েল ভাই। জুয়েল লিখেছে সবাই চির যৌবনা। জুয়েলকে আমাকে এক্সপান্ড করতে হবে এই আলোচনা থেকে, কারণ হচ্ছে আমার বয়স যা মনে হয় তার চেয়ে একটু বেশি। জুয়েলের জানার জন্য বলছি। এবং এখানে আপনাদের সকলকে দেখে অনুপ্রাণিত হলাম, সুতরাং বয়স কোনো বেশ। মোতাহার হোসেন পলাশ লিখেছেন, এবং মনিরুল স্যারকে ধন্যবাদ জানিয়েছেন। মোতাহার হোসেন পলাশ বলেছেন যে বেশ কয়েকবার আপনার সাথে ভ্রমণ করার সুযোগ হয়েছিল, অসাধারণ অভিজ্ঞতা, আবারও ভ্রমণ হবে। তৌফিক হাসান উনি এবং আরেকজন লেখক মাহবুবা ফারুক, উনি লিখেছেন খুব ভালো অনুষ্ঠান। ইকারাস নামে একজন দেখছেন, এবং জুয়েল আহমেদ বলেছেন যে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আমাদের মাঝে তুলে ধরার জন্য এলিজা আপুকে ধন্যবাদ। সোহেল মিয়া, উনি বার্তা24.com এর একজন স্পেশাল করেসপন্ডেন্ট, উনি দেখছেন সম্ভবত ফরিদপুর থেকে। তোজাম হোসেন, কানিজ মনিরুল ইসলাম, সম্ভবত আমি বলছিলাম যে মনিরুল ইসলামের সহধর্মিনী। এবং আমাদের মধ্যে প্রচুর লোক ইতিমধ্যে লাইক দিয়েছেন। লাইকের সবার নামগুলো এখানে দেখা যায় না, এই জন্য আমি তাদের নামটা পড়তে পারছি না। আমি এই পর্যায়ে আমরা গান শুনবো, তবে এলিজার ভিডিওটা যদি 2 মিনিট না দেখায় তাহলে এটা অবিচার করা হবে। অবশ্যই সবারটাই দেখিয়েছি। আমি এখন ট্রাই করছি এলিজার রাগ করে কানতে কানতে চলেও যেতে পারে, এই জন্য এলিজারটা দেখাই দেন। হ্যাঁ, এবং লাইভে আছো, তুমি ভুলে যেও না অপু, তুমি লাইভে আছো। লাইভে এটা আমাদের তো এটা আড্ডা, আমরা অলরেডি চলে গেছি, আমরা একটু চুপ করলে আমরা এলিজার ট্রাভেল ডায়েরিটা দেখতে পারি। দর্শক মণ্ডলী, এলিজার চ্যানেলের নাম এলিজাস ট্রাভেল ডায়েরি, আপনারা ইউটিউবে দেখতে পাবেন।
পাহাড় বিহারের প্রকৃত নাম সোমপুর মহাবিহার, যা আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ বিহার বলা যেতে পারে। বিহার শব্দের অর্থ বিশ্ববিদ্যালয়, যা ছিল বৌদ্ধদের ধর্ম শিক্ষা কেন্দ্র। এই অসামান্য কীর্তি নির্মাণ করেন পাল সাম্রাজ্যের দ্বিতীয় মহারাজা ধর্মপাল আজ থেকে প্রায় 1000 বছর আগে। 300 বছর ধরে চলা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসছে বার্মা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে ভিক্ষুরা। খ্রিস্টীয় 10ম শতকে এই মহাবিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। সোমপুর বিহারের অবয়ব কেমন ছিল প্রত্যক্ষ কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে ইতিহাসে আছে ইন্দোনেশিয়া জাভা দ্বীপ বরবদুর বৌদ্ধ মন্দিরের সাথে সোমপুর বিহারের মূল মন্দিরের মিল আছে। 8ম শতকে ইন্দোনেশিয়ার রাজা স্থাপত্য ছিলেন সরেজমিনে সোমপুর বৌদ্ধ বিহার দেখার জন্য। নওগাঁ দর্শক মন্ডলী, আমরা এলিজাস ট্রাভেলস ডায়েরি থেকে বা সোমপুর বৌদ্ধ বিহারের 3-3.5 মিনিট 4 মিনিট আমরা দেখালাম, কারণ আমরা আলোচনা মূলত করতে চাই। এখন আমরা একটা গান শুনে আসব। গান শোনার সময় আমি গার্গীকে অনুরোধ জানাবো, যদি আপনার কোনো ভ্রমণ অভিজ্ঞতা যেটা আমাদের দর্শকদের জন্য খুব চিত্তাকর্ষক হবে বা শোনার শ্রুতিমধুর হবে, আপনি যদি শেয়ার করেন। গার্গী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ওমান থেকে, ওমান, মধ্যপ্রাচ্যের ওমান। হ্যাঁ, নমস্কার। ভ্রমণ খুব বেশি যে আমি খুব বেরিয়েছি তাই নয়, তবে আমার সবাইকে আমি প্রথমেই বলি আমি ওমানে থাকি। আমি বলবো সবাইকে এখানে আসার জন্য অ্যাজ এ ট্রাভেলার। এখানে খুব সুন্দর সুন্দর ওমানের সিনিক বিউটি, বিউটিফুল, এত সুন্দর। প্রথমে যখন আমি এখানে আসি, প্রথমে তো ন্যাড়া পাহাড়, পাহাড়ে ঘেরা এই দেশ, তো পাহাড় দেখে দেখে তো মানে ন্যাড়া পাহাড়, গাছ নেই, কিছু নেই, খুব মন খারাপ। কিন্তু তারপরে থাকতে থাকতে দেখলাম এত সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, মরু প্রদেশে যে এত সুন্দর এই ওয়েসিস, ডেজার্টের মধ্যে ভ্যালি, এগুলো জাবাল যেটাকে বলা হয়, দারুণ, ভীষণ সুন্দর। তো আমি বলবো এখানে একবার ট্রাভেল করার জন্য সবাইকে, দর্শকদেরও বলবো। আর আমার এই ভ্রমণ ইন্ডিয়াতে আমি করেছি, যেটা আমার খুব বেশি ভালো লেগেছে, আমার এই রাজস্থান মাউন্ট আবু ভ্রমণটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। মুক্তিতেও গিয়েছি, বিউটিফুল প্লেস, বাট মাউন্ট আবু আমার বেশি ভীষণ ভালো লেগেছে। আবু যেটা মাউন্ট আপনি কি আবুতে উদয়পুরে গেছেন? হ্যাঁ, আপনি উদয়পুরে গেছেন? হ্যাঁ, উদয়পুরের প্যালেসটা খুব চমৎকার না? অসাধারণ, 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 একটা আমার চোখে দেখে হ্যাঁ, অসাধারণ একটা জায়গা। জি অসাধারণ বলেন। প্যালেস। তারপর 3টে প্যালেস, একটা মনসুন প্যালেস আমার বেশি ভালো লেগেছিল। মনসুন প্যালেসে গিয়ে ওখানে একদম পাহাড়ের উপর, পাহাড়টাও তো একদম এ মানে এত খাড়াই পাহাড়, তার উপরে মনসুন জি প্যালেসে ওখানে ওরা দেখাচ্ছে ওখানে যে এত উঁচুতেও কিন্তু ন্যাচারাল ওয়াটার যেটা ওরা দেখাচ্ছে, তো সেটা আমার ভীষণ ভালো লেগেছিল। ইয়েতে তা আরাবল্লী রেঞ্জটা ওখান থেকে দেখা যায়, বিউটিফুল। ওখানে মনসুন প্যালেস বেশি ভালো লেগেছে আমার। নেচার সবসময় আমাকে ভীষণ ভাবে টানে, নেচার।
তো ওখানে আর একটা আপনার সিটি প্যালেস, যেটা ওটা খুব সুন্দর। সিটি আর প্যালেসটা যেটা, সুন্দর। হ্যাঁ সিটি প্যালেস, আর একটা সিটি প্যালেস, একটা মনসুন প্যালেস, আর একটা ছিল আপনার ওইটা আমি ভুলে যাচ্ছি, ওটা যেটা ঝিলের মধ্যে ওই প্যালেসটা, ঝিলের মধ্যেই প্যালেসটা, ওখানে ওটা জায়গারা ভুলে ফোর্ট, যাচ্ছি। জায়গারা ফোর্ট নাকি? না, জায়গার ফোর্ট না, ওটা প্যালেস কিন্তু ওই আচ্ছা আচ্ছা। রানা প্রতাপের ওটা প্যালেস, ওটা ভুলে যাচ্ছি আমি। তো দারুণ ওই অভিজ্ঞতা আমার, ওই মাউন্ট আবু, রাজস্থান অভিজ্ঞতা ওটা দারুণ। আমি উটিতেও গিয়েছি। আর একটা আমাদের বাড়ির কাছে বলা যায় আমাদের পশ্চিমবঙ্গেই আপনার পুরুলিয়া, ন্যাচারাল ওখানে ফরেস্ট, বিউটিফুল ন্যাচারাল ফরেস্ট, ওখানে এত সুন্দর, বাড়ির কাছেই ওখানে থাকার জায়গা, আর পাহাড়ি জঙ্গল, যেটা ভীষণ ভাবে একটা মাটির গন্ধ, এত সুন্দর। মানে সেই আচ্ছা বাড়ির কাছের জায়গাগুলো বোধহয় খুব ভালো করে দেখা যায় না তো। আচ্ছা, গার্গী, অনেকে আপনার ভ্রমণ কাহিনী শুনে বেশ ভালো লাগছে আমাদের। আমরা এখন কি গান শুনবো, কারণ আমাদের এখন হ্যাঁ, একটা গানের সময় হয়ে গেছে। এখন আমি একটু রবি ঠাকুরের গান একটু করি। তো এত সুন্দর সুন্দর ভিডিও দেখছি তো মন একেবারে ছুটে যাচ্ছে বাইরে। এ পথ গেছে কোনখানে গো, কোনখানে তা কে জানে, তা কে জানে, কে জানে। এ পথ গেছে কোনখানে গো, কোনখানে তা কে জানে, তা কে জানে, কে জানে। এ পথ গেছে কোনখানে গো, কোনখানে তা কে জানে, তা কে জানে। কোন পাহাড়ের পারে, কোন সাগরের ধারে, কোন পাহাড়ের পারে, কোন সাগরের ধারে, কোন দুরাশার দেখ পানে, তা কে জানে, তা কে জানে। কোন দুরাশার দেখ পানে, তা কে জানে, তা কে জানে, কে জানে। এ পথ গেছে কোনখানে গো, কোনখানে তা কে জানে, কে জানে। এ পথ দিয়ে কে আসে যায় কোনখানে, তা কে জানে, তা কে জানে। এ পথ দিয়ে কে আসে যায় কোনখানে, তা কে জানে, তা কে জানে। কেমন যে তার বাণী, কেমন হাসি খানি, কেমন যে তার বাণী, কেমন হাসি খানি। যায় সে কাহার সন্ধানে, তা কে জানে, তা কে জানে। যায় সে কাহার সন্ধানে, তা কে জানে, তা কে জানে, কে জানে। এ পথ গেছে কোনখানে গো, কোনখানে তা কে জানে, তা কে জানে, কে জানে। এ পথ গেছে কোনখানে গো, কোনখানে কে জানে, তা কে জানে। অনেক বাহ বাহ ধন্যবাদ বাহ গার্গী। বাহ বাহ, চমৎকার। আমরা চমৎকার। গান শুনলাম এবং আপনি খুব আজকের অনুষ্ঠানটা সাজিয়েছেন মনে হচ্ছে এই ভ্রমণকে কেন্দ্র করেই, কারণ গানগুলোর মধ্যে হ্যাঁ, মানে এই এই যে ভ্রমণের কথাই বলা হচ্ছে। আমি এইবার হ্যাঁ, আমি আবার তানভীর অপুর কাছে, আমরা আলোচনা আরো কিছুক্ষণ চালাবো। তানভীর অপুর কাছে জি। জানতে চাই যে সম্প্রতি তারেক অনু এবং দর্শক মন্ডলী, আপনারা জানেন তারেক অনু এবং তানভীর অপু দুই ভাই সহোদর, এবং তারেক অনু ছোট, তানভীর সম্ভবত বড় আমার জানা মতে। দুইজন একটু বড়। একটু বড়। হ্যাঁ, দুইজন বিশেষ করে ল্যাতিন আমেরিকায় ভ্রমণ করেছেন গত বছর প্যান্ডেমিকের আগে। এবং জি। তানভীর অপুর একটি আমি ফলো করে যেটি মুগ্ধ হই সেটি হচ্ছে যে তিনি নিজে রান্নাও করতে পারেন, লোকাল মার্কেট থেকে বাজার করে একটা বাড়িতে হয়তো দেখা গেল যে রান্না শুরু করে দিলেন। এটি একটি ট্রাভেলারের জন্য একটি নতুন একটি দিক। আমি আহ, লাতিন আমেরিকার অভিজ্ঞতা কিছু শুনতে চাই, যদি কোনো এক্সক্লুসিভ কোনো অভিজ্ঞতা থাকে তানভীর।
হ্যাঁ, ল্যাটিন আমেরিকার অভিজ্ঞতাটা পুরোটাই এক্সক্লুসিভ অভিজ্ঞতা। সারা পৃথিবীর যত মহাদেশ তার মধ্যে ল্যাটিনের সাথে আমাদের একটু মিল রয়েছে। বিশেষ করে তাদের সবজি, যেমন পেঁপে ওখানে খুবই ভালো পাওয়া যায়, তারপর কাঁচা কলা, মরিচ, এগুলো সবই ল্যাটিন আমেরিকা পেয়েছি। সেই সাথে মাছ, প্রচুর মাছ ছিল, কারণ ল্যাটিন আমেরিকার ওয়েদার কিন্তু আমাদের মতনই ওয়েদার। আমি যেখানে গেছি ল্যাটিন আমেরিকাতে, বিশেষ করে প্রথম রান্নাটা আমি শুরু করি আমার যতটুকু মনে পড়ে লেক থেকে নিকারাগুয়াতে। আমরা ওমেতেপে নামে একটি দ্বীপে ছিলাম, যেই দ্বীপটিতে যে আপনার হ্রদ, সে হ্রদে একমাত্র জায়গা পৃথিবীর যেখানে এই হ্রদের ভিতরে হাঙ্গর থাকে। তো এই হ্রদ থেকে তারা মাছ ধরে নিয়ে আসতো সকালবেলা। আমরা সকালবেলা উঠে গিয়েছিলাম, অনেক কদিনই গিয়েছিলাম। ওইখান থেকে আমরা মাছ কিনে নিয়ে এসে, লায়রনটিকা মাছ, সে মাছটা খুব ফ্রেশ মাছ। তারপর আরো সামুদ্রিক 2-3টা মাছ ছিল, দাম কিন্তু খুব কম ছিল। বাংলাদেশ টাকায় 200 থেকে 300 টাকা হলে পারে 3-4 কেজি মাছ পাওয়া যায় এই মাছ দিয়ে। আর ওখানে একটা বাসা ছিল, বাসাটা খুবই মজার বাসা ছিল, মাত্র $3 করে পার নাইট আমাদের ভাড়া পড়েছে। কিন্তু ওইখানে প্রচুর কলা গাছ ছিল। ল্যাটিন আমেরিকা কিন্তু আবার ওই তরকারি খাওয়া কলা কিন্তু প্রচুর, তারা প্রচুর ইউজ করে। মানে আমরা যেমন ভাত খাই, ওরকম প্রচুর কলা খাই। তো ওই বাসাটার মজার বিষয় হচ্ছে যে আপনি যে কোনো জিনিস ইউজ করতে পারবেন। একদম গাছ থেকে মরিচ পেরে নিয়ে আসতাম, একদম কলা, তারপর হচ্ছে লেবু, ইভেন টমেটো ছিল, ছোট ছোট টমেটো, এটা সব নিয়ে এসে একদম টাটকা নিয়ে এসে আমরা রান্না করতাম। তো এটা খুবই একটা মজার অভিজ্ঞতা ছিল নিকারাগুয়াতে। এবং এছাড়া হন্ডুরাসও আমরা একটা সবচেয়ে বড় যে একটা লেক ছিল হন্ডুরাসে, সেই লেকের পাশে আমরা আসলে প্রাকৃতিক। হ্যালো, হ্যাঁ আমরা শুনছি। আচ্ছা, মেক্সিকোর অভিজ্ঞতা কিন্তু আমার অনেক মজার ছিল, কারণ মেক্সিকোতে যে এত ধরনের ভ্যারাইটিস মাছ, মানে পুরো ল্যাটিন আমেরিকা যে কটা 9-10টা দেশ আমরা ট্রিপ দিয়েছি, এখানে আমরা এই পাই নাই। অনেক অনেক মাছ ছিল মেক্সিকোর। আমরা যে মেরিডা নামে একটা শহরে গেছিলাম, এটা তৃতীয় বৃহত্তম শহর। এটা খুবই আমার একটা মজার অভিজ্ঞতা আছে। আর আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হলো মায়ানদের একটা ভিলেজে গেছিলাম। আপনারা জানেন যে ল্যাটিন আমেরিকা মায়ান সভ্যতার জন্য খুবই বিখ্যাত। বেলিজে একটি মায়ান ভিলেজ আছে, সে মায়ান ভিলেজে আমরা গেছিলাম। এবং ওখানে এটা পৃথিবীর সবচেয়ে মানে অর্গানিক যে গ্রামগুলো রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম। এবং এখানে মানুষের এভারেজ বয়স 95। যে মুরগিটি রান্না করেছিল সে মুরগিটি অর্গানিক ছিল। এবং তাদের সাথে মিশে আমি আবার যখনই পৃথিবীর যেখানে ভ্রমণ করি, বাংলাদেশের জিরে, ধনে এবং আপনার মরিচের গুঁড়া এবং হলুদ, এই 4টা জিনিস আমি নিয়ে যাই। কিন্তু ওদের মশলার সাথে আমাদের মশলা মিলিয়ে একটা জাম্পেস রান্না করে ফেলেছিলাম। ওই রান্নাটা আবার মায়ানরাও খেয়েছিল। মানে ওরা তো আপনার খুবই হাইরে ছোট হয়, ওদের স্পেশাল কিছু রেসিপি আছে। রান্নার এই অভিজ্ঞতা কি আগে থেকেই ছিল নাকি? না, রান্না আসলে কি মানে চলতে চলতে শিখে গেছি। কারণ এই আমরা তো খুব ব্যাকপ্যাকার ট্রাভেল করতে বেশি পছন্দ করি। ওইখানে তো আপনার ওই বাইরের রান্না খেতে কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। অ্যাটলিস্ট প্রথমে খিচুড়ি রান্না করা শিখলাম, ডাল, মাছ, মাংস, এইভাবে আস্তে আস্তে এখন মোটামুটি গরুর ভুঁড়ি, গরুর লেজ থেকে শুরু করে সবই পারি, কোনো সমস্যা হয় না। তো ওই মায়ানদের গ্রামের এই জিনিসটা আমাকে এখনো মানে মাথার ভিতরে রয়ে গেছে, যে এত মজার একটা রান্না হয়েছিল। ওদেরও কিছু মশলা এবং আমারও কিছু মশলা, এটা দিয়েই। এবং ওদের যে রুটি, ওরা কিন্তু খুব সুন্দর সুন্দর রুটি খায়, ছোট ছোট রুটি ওরা বানিয়েছিল। এরকম অনেক অসংখ্য অভিজ্ঞতা রয়েছে। তারপর গুয়েতেমালাতে একটা মায়ান গ্রামে গেছিলাম আমরা। ওটা আমার এমন সুন্দর অভিজ্ঞতা যে মনে হয় 4 তলা ছিল, 4 তলার উপরে একটা রেস্টুরেন্ট এবং সামনে সবচাইতে বড় লেক ল্যাটিন আমেরিকা, যেমন আতিতলান। এবং রান্নাঘরে কোনো গ্লাস ছিল না, তো একদম লেকের বাতাস আসছে। আর ওদিকে আমি রান্না করছি মায়ানদের গ্রাম থেকে, মানে মায়ানদের বাজার থেকে তুলে নিয়ে আসা শাক, সবজি, মাছ দিয়ে। এটা বোধহয় ভিডিওতে আমি দেখছি, বোধহয় আমি ভিডিও করেছিলাম আর কি। আরেকবার আরেকটু অভিজ্ঞতা শুনবো। মানে আমি এবার
মনিরুল ইসলামের কাছে আবার যেতে চাই যে কায়াকিং এবং ক্যাম্পিং এই দুটা সম্পর্কে যদি আমি চাচ্ছিলাম যে মনিরুল একটু বেশি বলুন, কিন্তু উনি বোধহয় স্বল্পবাক মনে হচ্ছে, যে একটু মিতবাক। মিতবাক মানে হচ্ছে যে যারা কম কথা বলে অন্যেরটা বেশি শোনে। আমি চাচ্ছি যে একবারে দুটো প্রশ্ন করলাম, একটা হচ্ছে কায়াকিং এবং ক্যাম্পিং। ট্রাভেলারদের উভয়ের জন্য এই এই দুটো জিনিসই খুব অ্যাডভেঞ্চারাস এবং খুবই মানে খুবই প্রার্থিত অনেকের জন্য। এই দুটো সম্পর্কে একটু নাতি দীর্ঘ একটু কথা বলার জন্য আমি দেখতে পাচ্ছি আমার বন্ধু নিউ ইয়র্ক থেকে নেহাত সিদ্দিকী, খুব বিখ্যাত ফটোগ্রাফার, একসময় বাংলাদেশে ছিলেন, আমরা একসময় অ্যাসাইনমেন্ট করেছি আমি যখন জনকণ্ঠে ছিলাম। উনি নিউ ইয়র্ক থেকে দেখছে, উনি লিখছে যে আমি নিউ ইয়র্ক থেকে দেখছি, এবং আরো বেশ কয়েকজন জয়েন করেছে। তার মধ্যে একজন হচ্ছে, আমি দুইটি নাম, সৈয়দ শাহাদাত আলী রাশেদ এবং মার্মা ডিজে অ্যাচিং মার্মা, এবং লিখছেন ডিজে অ্যাচিং মার্মা লিখছেন আমার দুই প্রিয় মানুষ অপুদা ও এলিজা আপু। আর আরেকজন লিখেছেন রাজন কামাল, সাইদুর রহমান রোকন। শুভ সন্ধ্যা সবাইকে। সোমপুর বিহার নিয়ে কাজ, আমার বাড়ি নওগাঁর বদলগাছিতে, আর সোমপুর বিহারও ওখানে, ধন্যবাদ। উনি ওখান থেকে। এবং স্বপন দত্ত বিএসএস বাংলাদেশ সংবাদ সংস্থার খুব বড় কর্মকর্তা ছিলেন, এখন অবসরে আছেন, সাংবাদিক। আমি আহ্বান জানাচ্ছি মনিরুল ইসলামকে একটু কায়াকিং এবং ক্যাম্পিং সম্পর্কে বলা। ধন্যবাদ হাফিজ ভাই। আসলে কায়াকিংটা বাংলাদেশে এখনো অত জনপ্রিয় না, কায়াকিং খুব কম লোকজনই করে। আমিও যে খুব একটা করেছি তা ঠিক বলা যাবে না। যেমন টিওবির ওরা কিছুদিন আগে ওই সাঙ্গু থেকে সমুদ্রে যাওয়ার জন্য, বঙ্গোপসাগরে যাওয়ার জন্য একটা এক্সপেডিশন করেছিল, যদিও ওদের আর্মি বান্দরবনের বাইরে আসলে ওদেরকে যেতে দেয়নি, এটা করে ফেলেছিল। আমি ধরেন এই মহামায়া বা ঢাকার ভিতরে কিছু স্পট হয়েছে এখন কাছাকাছি, এইগুলিতে কায়াকিং করে থাকি। ক্যাম্পিং নিয়ে যদি বলি, ক্যাম্পিংটা করি আমি। ক্যাম্পিংটা যেমন আমি এই মাসেই করে এসেছি সোনাদিয়া দ্বীপে। তো সোনাদিয়া আসলে ক্যাম্পিং করা ছাড়া কোনো নাই ওখানে, মানে ক্যাম্পারদের স্বর্গরাজ্য বলা হয়। সি বিচে একদম আপনি ক্যাম্প করতে পারবেন। তো ওখানে ওরা ওইখানে একজন আছে, উনি তাঁবু ভাড়া দেয় বেসিক্যালি। তো আর আপনি নিয়ে যেতে পারেন, আমরা সবসময় তাঁবু টাবু নিয়েই যাই, আমরা ওয়েল ইকুইপ হয়েই যাই, একটু কষ্ট হয় সবকিছু নিয়ে যেতে, কিন্তু আমরা সবকিছু নিয়ে যাই বেসিক্যালি। তো ওইখানে যে অভিজ্ঞতা এবার হয়েছিল আমাদের, যে মানে ওইখানে ঝাউবন, প্রচুর ঝাউবন এবং বেশ ঘন এই বনগুলি, যদিও এখন কেটে ফেলতেছে লোকজন, যারা গাছ বেসিক্যালি চুরি করে আলটিমেটলি বলতে। তো ওই বনের ভিতর প্রচুর শিয়াল আছে আর কি। তো রাতে ওরা তো ডাকাটাকে শুরু করেই, সন্ধ্যাবেলা থেকে শুরু করে। তাই রাতে এক পর্যায়ে দেখি যে আমার তাঁবুর কাছে দুইটা আর কি ডাকাডাকি শুরু করে দিচ্ছে। তো একটু ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার পরে ওই আমাদের সাথে আসলে এলাকার দুইজন লোক ছিল, তো ওরা ওই বের হয়ে লাইট টাইট মারার পরে চলে গেল। ক্যাম্পিং করতে গেলে এই ধরনের সিচুয়েশন গুলি আসলে একটু পড়তে হয়, বিশেষ করে জঙ্গলের কাছে গেলে শিয়াল, আমাদের কুকরি মুকরিতেও শিয়াল এসে এরকম ডিস্টার্ব করেছিল আসলে। রাতে একটু আগুন টাগুন জ্বালিয়ে আমার রাখলে। একটা প্রশ্ন হচ্ছে, ট্রাভেলারদের মধ্যে ক্যাম্পিং ও তো এখন জনপ্রিয় হয়ে উঠছে, এবং আমি দেখেছি সিলেটের যে লালাখালে ওখানে একটা নাজিমগড় রিসোর্ট আছে, ওখানে একটা রেস্টুরেন্ট আছে, এবং ওরা ক্যাম্পিং গ্রাউন্ড নামে একটা ওরা ভাড়াও দেয়, মানে নিচে আমাকে বলছিল ওরা বাংলাদেশের জায়গায় আছে, জি, যেমন হাজারীখিল আছে, ময়ামায়া লেক আছে, বা প্রতিটা যেগুলি মানে ন্যাশনাল পার্ক বাংলাদেশে ম্যাক্সিমামই ওরা নিজেরা এখন করে থাকে। হাফিজ ভাই, এটা কিন্তু মানে সরি, মানে সারা পৃথিবীর প্রত্যেকটা ইউরোপের প্রত্যেকটা জেলাতেই, মানে আমাদের জেলা যেটা বলি, ওখানে ক্যাম্পিং এরিয়া কিন্তু থাকে। এবং ক্যাম্পিং এরিয়াতে যেটা হচ্ছে যে আমরা হোটেলে অনেক এক্সপেন্সিভ, ক্যাম্পিং এরিয়া আপনার শুধুমাত্র হয়তো 10 ইউরো নিবে, 10 ইউরোতে আপনারা 3 জন থাকতে পারবেন একটা তাঁবুর ভিতরে, এবং তারা টয়লেট ইউজ করতে দেবে, রান্না করতে পারবে। এটা কিন্তু মানে আমরা যেভাবে ট্রাভেল করি, আমরা কিন্তু এই তাঁবু দিয়ে পৃথিবীর বহু জায়গায় আমরা ক্যাম্পিং করেছি। লাস্ট ইয়ারে আমেরিকাতে যখন গেলাম ওখানেও করেছি। এটা কিন্তু আমাদের আমেরিকাতে গ্রাউন্ড ভাড়ায় দেয় না, শুধু এটা তো দূরে, ইউরোপ আমেরিকা, এটা তো ট্রাভেলার। এটা আমাদের অনেক একটা গুড নিউজ যে আমাদের দেশে ওটা চালু হচ্ছে, আমাদের দেশে চালু হয়েছে বেসিক্যালি। না শুধু তাই, আমি মেঘালয়ে যাওয়ার পথে, মেঘালয়ে যেতে আপনার তামাবিল বর্ডার পার হলেই নদীর ধারে ক্যাম্পিং গ্রাউন্ড আছে, সেখানে প্রচুর ক্যাম্প করে। আমি করি নাই, বাট আমি এমনি ওই ড্রাইভ করছি, এইসব জায়গায় আমি ড্রাইভ করছি একদম আপ টু আসাম, মানে আসামের কি গুয়াহাটি,
পর্যন্ত। যাই হোক, না, আমি কিন্তু আমি সোনিং দেখছি প্যাডিং যে এ এখানে করেছি। প্রচুর ক্যাম্পিং হয়। হ্যাঁ, বলেন মনিরুল ইসলাম বলেন। আমি ওই শিলংয়ে ওই সোনিং ডাউকির পরে যে সোনিং পেডিং ওই হ্যাঁ, রিভারের ডাউকির ওখানে ওখানে। আমিও যে তারপর ক্রাংশুরের ওখানেও ক্যাম্পিং করেছি। আমরা এখন বেসিক্যালি একটু ক্যাম্পিংটাকেই পছন্দ করি, কারণ হোটেলগুলি বা অ্যাভয়েড করার চেষ্টা করি, যেহেতু প্যান্ডেমিকের ইস্যুজ আছে। তা আমাদের এই বছরের উইন্টারে আসলে আমরা যারা একসঙ্গে ট্রাভেল করি আমরা আসলে ক্যাম্পিং এ করবো এবার। আসলে আচ্ছা আচ্ছা। ক্যাম্পিংটাই না, বিদেশে সব জায়গায় তো ক্যাম্পিং করাও মুশকিল, মানে কস্ট আবার এফেক্টিভ ট্রাভেলারদের এবং মানে অন্য ট্রাভেলারদেরও প্রয়োজন হয়, তাদের সঙ্গে একসঙ্গে যারা ক্যাম্পিং করে তাদের সঙ্গে যেতে পারলে বোধহয় একটু সুবিধা হয়। আর হ্যাঁ। যারা হেরিটেজ ট্রাভেলার, বিশেষ করে যারা মানে যিনি এলিজা তো আর ক্যাম্পিং করে থাকতে পারবে না, কারণ তাকে একটা নির্দিষ্ট জায়গায় যেতে হবে, এমনি ভ্রমণে জি না। জি জি। এবং যেমন এই যে সোমপুর বিহারের কথা আমরা জানলাম। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, মানে আচ্ছা, কায়াকিং সম্পর্কে একটু বলেন 1 মিনিট, মনিরুল। কায়াকিংটা আসলে মানে এটা তো আসলে ছোট নৌকা, এটা আমরা যেটা করি এটা ক্যানো টাইপের বলে, আসলে কায়াকিংও ঠিক না যেগুলি আমরা করি। হ্যাঁ, কায়াকিংটা দেখুন, মানে আমি আসলে অতটা এক্সপিরিয়েন্স না কায়াকিং এর ব্যাপারে, আমি খুবই নিউ আর কি, এই জন্য আমি আসলে বিশেষ কিছু বলতে পারছি না। কিন্তু কায়াকিং এর আপনার ভিডিও আমি দেখেছি হ্যাঁ, ইউটিউবে বা আমি শুরু করেছি আর কি, করি মাঝে মাঝে। আমি হ্যাঁ সাইক্লিং ও করি, ধরেন যেমন কালকে আমি সাইকেল নিয়ে হ্যাঁ বের হ্যাঁ। হয়েছিলাম। বেশ, আচ্ছা, হ্যাঁ, আমি না আপনি তো হাঁটতে পছন্দ করি, বেসিক্যালি হাঁটা। আমি নতুন, আমি এর আগে কোথাও যাইনি, এরকম কোথাও গেলেই আমার ভালো লাগে, এই জন্য আচ্ছা, সবকিছু অনেক ট্রাই ধন্যবাদ। করি। আমি এলিজার কাছে যেতে চাই। এলিজাকে বলবো যে যে সোমপুর বিহারের যে ভিডিও আমরা দেখলাম, পাল তো ষষ্ঠ সপ্তম শতাব্দী বিষয়, অষ্টম শতক। এখানে বলা হচ্ছে সোমপুর বিহার বা আরো যে কয়েকটি বিহার ছিল এবং নালন্দা সহ এই অঞ্চলে 3 থেকে 4টি বিশ্ববিদ্যালয় ছিল যখন ইউরোপ আমেরিকা মানে মানে বিশেষ করে ব্রিটিশ এবং আমেরিকা আবিষ্কার হয়নি। ছিল না। ইভেন আবিষ্কার অক্সফোর্ড হয়নি। কেমব্রিজ অনেক পরে হয়েছে। আরো দুটো বিশ্ববিদ্যালয়, প্রাচীন বিশ্ববিদ্যালয় হয়েছিল, একটা কায়রো আর একটা হচ্ছে ফ্রান্সে, যেটা হচ্ছে যে তাও 9ম শতাব্দীর পরে, অর্থাৎ পরে। 10ম শতকের পরে। এখন তার মানে হচ্ছে যে আমাদের যদি 5ম 6ষ্ঠ বা 7ম শতকে এই সমস্ত সোমপুর বিহার বা এই টাইপের জিনিস হয়, তার মানে বোঝা যাচ্ছে যে আমরা আগে থেকেই শিক্ষিত, জ্ঞান বিজ্ঞান অঙ্ক অন্য এই সম্পর্কে এলিজার কি ধারণা? আচ্ছা, যেটা হচ্ছে আমি একটু বলতে চাই, সোমপুর মহাবিহার যদিও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত, কিন্তু তার থেকেও পুরনো বিহার আবিষ্কৃত হয়েছে বাংলাদেশে। সেটা হচ্ছে দিনাজপুর জেলাতে ওখানে একটা বিহার আছে। আর সব থেকে বড় কথা, এই বিহারের হিসাবগুলো আমরা পেয়েছি আসলে হিউয়েন সাং এর ভারত ভ্রমণ বই থেকে। হিউয়েন সাং দুটো অঞ্চলের কথা, একটা কুন্দ্র অঞ্চল আর একটা হচ্ছে সমতট অঞ্চল। কুন্দ্র অঞ্চলে 20টা বৌদ্ধ বিহার এবং সমতট অঞ্চলে 30টি বৌদ্ধ বিহারের বর্ণনা দিয়েছেন। এই পুরো 50টি বৌদ্ধ বিহারের মধ্যে আসলে আমাদের কাছে মানে সবার সুপরিচিত মাত্র 2-3টি, একটা হচ্ছে সোমপুর মহাবিহার, আরেকটা হচ্ছে ময়নামতি শালবন বিহার। এই দুটোই হচ্ছে আমাদের প্রচার প্রসারণা হয়েছে, এই দুটো নিয়েই কথা হয়। বাকিগুলো জগদ্দল মহাবিহার আছে, হুলুদ মহাবিহার আছে। আমি নিজে দেখেছি যেগুলো খননকৃত অথবা অর্ধ খননকৃত হয়েছে বা মাটি চাপা দেওয়া আছে, প্রত্নতত্ত্ব অধিদপ্তর একসময় খনন করেছিল, তারপরে আবার সেগুলো মাটি চাপা দেওয়া আছে। আমার হিসাব মতে আমি দেখেছি 18টি। আজকে আমি আসলাম বিক্রমপুর থেকে, যেটা হচ্ছে নতুন করে আবিষ্কৃত হয়েছে। যদি এই ইতিহাস আসলে উন্মোচিত হয়, ওখানে কাজ চলছে, কনজারভেশনের কাজ চলছে, সেটা খুব ইউনিক দেখতে, কারণ শীতকালে কনজারভেশনের কাজটা চলে। সেটা হচ্ছে নাগেশ্বর বৌদ্ধ, ওনারা বলতে চাচ্ছে, যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লাল স্যার, সুফি মোস্তাফিজুর রহমান স্যার, উনি বলতে চাচ্ছেন যে এটা আসলে বৌদ্ধ নগরী ছিল, কারণ ওখানে যা যা পেয়েছেন ওনারা, সেই জিনিসগুলো আসলে 1000 বছরের পুরনো এবং সমগ্র বঙ্গ বা সমতট অঞ্চলের ইতিহাসই বদলে যাবে ওইখানে যা যা পাওয়া গেছে সেগুলো আবিষ্কৃত হলো। আমি ওখানে দেখেছি প্রায় হচ্ছে 10 থেকে 12 ফুট খনন করা হয়েছে, একটা জায়গায় স্তূপ হয়ে আছে মৃৎপাত্রের ভগ্নাংশগুলো, সেটা দেখতে এত সুন্দর লাগছিল। এবং ওখান থেকে তারা তুলে কাজ করছে এবং তারা কাজ করছে চাইনিজদের সহায়তা। হাফিজ ভাই, আমাকে বলতে দিতে হবে, আপনি আমাকে জিজ্ঞেস করতে শর্ট আমি বলতে পারবো না। হ্যাঁ, এই হচ্ছে কথা। আর আমি যেটা বলছি যে
না এলি যে আমি বলছি যে সব ইতিহাস বলে দিল তো মানে দর্শকদের এই ভিডিও দেখে তো কিছু জানতে হবে এখন, মানে একটু রেখে রেখে বলতে হবে সেটা বলছি। ঠিক আছে। তো যেটা হচ্ছে আমি যে সেই 17-18টা মানে বৌদ্ধ বিহার আর কি আমি দেখেছি, অনেকগুলো মাটি চাপা দেওয়াও আছে যেগুলো আসলে খনন করলে বা উন্মোচিত হলে বাংলাদেশে আমি যেটা নিয়ে কাজ করছি হেরিটেজ ট্যুরিজম অনেক বিকশিত হবে। আসলে মানে ওনারা এই যে নাগেশ্বর বৌদ্ধ নগরী এটা প্রথম আবিষ্কৃত হবে বাংলাদেশে, এইরকম বৌদ্ধ নগরী আসলে সেগুলো যদি আসলে আবিষ্কৃত হয় নতুন হ্যাঁ ইতিহাস এলিজা আমার একটা প্রশ্ন ছিল, সে প্রশ্নটা হচ্ছে আমি জি। লেম্যান হিসাবে, আমি নট মানে প্রত্নতাত্ত্বিক বা আমি ঐতিহাসিক নই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ওয়ারি বটেশ্বর আবিষ্কার পরে আমাদের ইতিহাস একরকম ছিল, মহেঞ্জোদারো আবিষ্কারের আগে একরকম ছিল, এরপরে এখনো আবিষ্কার, এটা কিন্তু অনগোয়িং। তাহলে এই যে আমরা বারবার ইতিহাস মানে আমরা কিন্তু ক্রমশ না জানার কারণে আমরা একটা পর্যায়ে নিরেট সত্য হিসাবে প্রকাশ করি, এরপরে যখন নতুন একটা খনন হয় কিংবা প্রত্নতাত্ত্বিক সাইট আবিষ্কৃত হয়, খননের পরে আমরা নতুন ইতিহাস নিয়ে হাজির হই। তার মানে হচ্ছে যে এখন যা আমরা রাইট। বলছি এটাও নিরেট নয়, অর্থাৎ এটাও সত্য নয়, বা সত্য একটা পর্যায়ে পর্যন্ত, অর্থাৎ সর্বশেষ সত্য নয়। অর্থাৎ আমার কথাটা হচ্ছে যে আমরা সবাই বলি কিন্তু ঐতিহাসিক সত্যকে যে একদম স্বতঃসিদ্ধ, কিন্তু কিছুদিন পরে একটা আবিষ্কার হওয়ার পরে কিন্তু ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলছি যে অতএব কোনো কিছুই স্বতঃসিদ্ধ নয়, ইতিহাস বা আবিষ্কৃত এটাই যেমন। আমি একটু জাস্ট ইনফরমেশন দিচ্ছি। ওয়ারি বটেশ্বর আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত পুন্ড্রনগর ছিল বাংলাদেশে প্রত্নতাত্ত্বিক স্থাপনার মধ্যে সব থেকে পুরনো স্থাপনা, এবং ওয়ারি বটেশ্বর আবিষ্কার হওয়ার পর সেখানে আসলে নিওলিথিক এবং পলিওলিথিক দুটো যুগের, নতুন পাথরের যুগ, পুরনো পাথরের যুগ। পুরনো পাথরের যুগ 20,000 বছর আগে, নতুন পাথরের যুগ 10,000 বছর আগে, এই দুটোরই হাত কুড়োল পাওয়া গেছে। সেটা আবার অন্য বিষয়। আর বৌদ্ধ বিহারগুলোর জিনিসটা অন্য বিষয়। বৌদ্ধ বিহারগুলো যে সীতাকোট বিহার যেটা বলা হচ্ছে, সীতাকোট বিহার আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া উনি ব্যক্তিগত পর্যায়ে খনন করে ওটা আবিষ্কার করেছিলেন, সেটা হচ্ছে 5ম শতকের। আর সোমপুর মহাবিহার হচ্ছে আসলে 9ম শতকের। আর নগরী, হ্যাঁ হ্যাঁ আপনার কথা একদম ঠিক আছে, কিন্তু হচ্ছে মানে পুন্ড্রনগর ওগুলো হচ্ছে নগরী, মানে এই যে ওয়ারি বটেশ্বর নগরী, আর এটা হচ্ছে বৌদ্ধ বিহারগুলো। আর বৌদ্ধ নগরী ইতিহাস আমার কাছে আছে। এই বাঙালিদের এই অঞ্চলের ইতিহাস কিন্তু গ্রিকরা লিখছে, এটা নিয়ে অনেক তর্ক হয় আমাদের মাঝে মাঝে, প্রেস ক্লাবেও অনেক ধরনের ওইটা অন্য প্রসঙ্গ। আমরা এখন আবার হালকা ভ্রমণে ফিরে আসে। আমি মনিরুলকে অনুরোধ জানাবো, যদি আপনার মেয়ে, আপনার বাসায় ছোট মেয়ে আছে, বাচ্চা, আমি জানি যে যদি আপনার মেয়ে আপনার কাছে আসতে চায়, কারণ বাবাকে অনেকক্ষণ দূরে রাখছে, তা আসতেও পারে, আমাদের স্ক্রিনের মধ্যে আসলে সমস্যা নাই, এটা আমি বললাম কারণ দর্শকরা যদি বাচ্চাদের দেখে আরো খুশি হবে। যদি আপনার মেয়ে আসতে চায় আসুক, তাতে আমাদের সমস্যা নাই। আমি এলিজার কাছে এত ইতিহাস আছে আর এত ঘুরেছে। আমাদের এখানে একজন হাবিবুর রহমান লিখেছেন যে 64 জেলা উনি 2বার করে ভ্রমণ করতেছেন, ওনার কাছে তো ইতিহাসের, ফলে এলিজাকে নিয়ে আলাদা অনুষ্ঠান করলেও পুরাবে না, অতএব এলিজাকে আমরা থামিয়ে দিলাম। এলিজা কিন্তু বাঙালি নারী, বাঙালি নারী হিসাবে অসাধারণ কাজ করেছে। আমরা আর 15 মিনিট, আমাদের 1.5 ঘন্টায় আর 15 মিনিট চালাবো আমরা। লাস্টে আমরা একটা গানের জন্য 3 মিনিটের জন্য রাখবো। আমি অপুর কাছে যাওয়ার আগে আমি একটা সুখবর দিতে চাই যে আমাদের নেহার সিদ্দিকী সাংবাদিক এবং টিভি সাংবাদিক এবং ফটো সাংবাদিক, উনি নিউ ইয়র্ক থেকে জানালেন যে কিরণ টিভি নামে, যে হায়দার আকবর খান একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন বিচিত্রায়, উনি দীর্ঘদিন নিউ ইয়র্কে থাকেন, ওনার নামে একটা টিভি আছে, সেটার নাম হচ্ছে কিরণ টিভি, অনলাইনে দীর্ঘদিন। এই টিভিতে আমাদের এই অনুষ্ঠানটা সরাসরি সম্প্রচার করা হচ্ছে। অর্থাৎ এখান থেকে তারা কিভাবে যেন এটা লিখছে যে আপনাদের এই অনুষ্ঠানটি নিউ ইয়র্কের কিরণ টিভি থেকে সম্প্রচার করা হচ্ছে। তাই আমি ধন্যবাদ জানাচ্ছি নেহার সিদ্দিকী এবং হায়দার আকবর খান কিরণকে আমাদের এই খটখটে আলোচনাকে আরো প্রবাসীদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। এবং আমি মঞ্জুর আহমেদ চৌধুরী, যিনি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট এবং একজন তত্ত্ববিদ, কীটতত্ত্ববিদ, উনি প্রায় টকশোতে প্রতিদিন রাতেই তারা তৃতীয় মাত্রা সব বিভিন্ন জায়গায় দেখা যায়, উনি খুব জয়েন করেছেন এবং খুব ধন্যবাদ জানিয়েছেন আমাদের এই আলোচনায়। আমি অপুর কাছে যাচ্ছি যে বরফের কথা যেটা আলোচনা হচ্ছিল আগে, যেটা মনিরুল বললেন যে আমার জীবনে প্রথম বরফ দেখলাম কোথায়, মানে ভুটানে গিয়ে। বরফ সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি শেষ 10 মিনিট,
কারণ আচ্ছা বরফ অপু থাকেনি হচ্ছে বরফের মধ্যে, বরফের দেশে, ফিনল্যান্ডে। জি। তাহলে একটু বরফের অভিজ্ঞতাটা আমরা শুনি। আমাদের আচ্ছা দর্শকরা বরফের অনেকে, অভিজ্ঞতা basically বলার আমার ওয়াইফ একজন গ্রেট ট্রাভেলার, বাট সে বরফ দেখে নাই। আমেরিকাতে গিয়ে বরফ পাইনি আমরা, যখন যাই তখন বরফ থাকে না। আরে ফলে সেও বরফ দেখতে চায়। আচ্ছা, বরফের কথা বলার আগে একটা জিনিস আমার মাথায় আসলো, যে যেহেতু আমাদের এটা ব্লগ নিয়ে কথা হচ্ছে, ভিডিও করা নিয়ে, এই ভিডিওটা আমরা কিন্তু যখন শুরু করেছিলাম আমি 2014-এ, তখন কিন্তু বিশাল বড় বড় আমাদের থাকতো, ট্রাইপড থাকতো, তারপর ক্যামেরা, হ্যাঁ, অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো করতে হয়েছে। সেই কষ্টগুলো কিন্তু এখন আমাদের আর করতে হয় না। অজমো নামে ছোট্ট একটি ক্যামেরা বের হয়েছে, এই ক্যামেরা দিয়েই কিন্তু আমরা ভিডিও করতে পারি। তো এই জন্য এই কথাটা বলতেছি যে যারা এখন আমাদের যে ব্লগাররা বা যারা ভ্রমণ করছে, তারা চাইলে পারে ছোট্ট ভিডিও ক্যামেরাটি কিনতে পারেন, এবং এই এই আপনার ভ্রমণের পুরো মেমোরিজটা কিন্তু আপনার সাথে থেকে যাচ্ছে। যেমন আমার কাছে হাজার হাজার ভিডিও আছে, যে ভিডিওগুলো কিন্তু আমার এখনো আমি পাবলিশ করিনি, হয়তো বা কোনো একদিন করব, কিন্তু ভিডিওগুলো কিন্তু রয়ে গেছে। এগুলো কিন্তু আমার স্মৃতি। তো আমাদের অনুষ্ঠানটা যারা দেখছেন, যারা ভ্রমণ পছন্দ করেন কিংবা ভ্রমণ করতে চান, তারা কষ্ট করে একটু টাকা জমিয়ে হলেও এই অজমো ক্যামেরাটা আপনারা কিনতে পারেন, তাহলে আপনাদের ভ্রমণের এই স্মৃতিগুলো রাখতে পারবেন। আচ্ছা, এটা আমি বলতে চাচ্ছিলাম এই কারণে, এটা অভিজ্ঞতা থেকে বললাম আর কি। আচ্ছা, এখন আসি আমার বরফের কথাতে। আমি আসলে ফিনল্যান্ডে আমার জীবনে হাইস্ট টেম্পারেচার দেখেছি -40। এটা হাইয়েস্ট আমার টেম্পারেচার এখনো মনে আছে, আচ্ছা আচ্ছা। মানে আমার জীবনে হাইস্ট টেম্পারেচার তো আরো বেশি হয়। তো আমার একবার মনে আছে যে বরফ ঝড়ে পড়েছিলাম আমি, তখন নতুন গেছি, অনেক কষ্ট হয়েছে। তখন বাইরে এরকম খাবারের একটা ছিল, আপনার ওই যে স্লিপ, কি বলে এটাকে, মেনু, খাবারের মেনু গুলো আমরা বিভিন্ন জায়গায় ডেলিভারি দিতাম। তো আমার মনে আছে 2006-7 এর কথা বলছি, এমন ঝড় আসলো বাইরে, আপনার -30, কিন্তু যখন ঝড় আসে না, তখন কিন্তু বাতাস যখন বরফের মধ্যে পড়ে, তখন কিন্তু ওইটা আরো ডিগ্রিটা বেশি হয়ে যায়, হয়তো বা তখন 35 ছিল আর কি। এই অভিজ্ঞতাটুকু মানে আমার জীবনের হাইস্ট অভিজ্ঞতা আমি বলতে পারি। আর আরেকটা জিনিস, মজার বিষয় যেটা হচ্ছে যে, দেখছেন যে বিশাল বড় এটা একটা সাগর, যেমন ফিনল্যান্ডে তো বাল্টিক সাগর আছে, ঠিক এই সময়ে এই সাগরের উপর আপনি হাঁটছেন, সাগরের উপর গাড়ি চালাচ্ছেন, মানে ঠান্ডাতে পুরো বরফ, পুরো সাগরটাই কিন্তু বরফ হয়ে গেছে। এটা একটা মানে অন্যরকম একটা অভিজ্ঞতা। আপনি স্কি করছেন, কিংবা ওখানে কি বলে, মেশিন দিয়ে খুঁড়ে ওখানে আপনি মাছ ধরছেন। এটা একটা খুব মজার অভিজ্ঞতা। এবং গত বছরে আমি এই অভিজ্ঞতা নিয়ে একটা আমি ভিডিও করেছি, ভিডিওটা এখন পাবলিশ করিনি, যে যেখানে বরফ ছিল সেখানে আমি এখন হেঁটে বেড়াচ্ছি, মানে সরি, সাগর ছিল সেখানে আমি এখন হেঁটে বেড়াচ্ছি। এবং আরেকটু মজার অভিজ্ঞতা হচ্ছে যে বরফের উপর, যে আপনি জাহাজ আপনার যখন সাগরে যাচ্ছে, বরফ কাটতে কাটতে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু একটা অন্যরকম মজার একটা অভিজ্ঞতা, যে সামনে সামনে আপনি দেখতে পাচ্ছেন যে সমুদ্র না, একটা বরফ, কিন্তু এটা কাটতে কাটতে নিচে কিন্তু আবার পানি, জাহাজও যাচ্ছে, বরফ কাটাও দেখতে পাচ্ছেন। এটা এই অভিজ্ঞতা আমার আছে। অনেক অনেক মজার যারা অভিজ্ঞতা, যারা আপনার বরফ। হ্যাঁ অপু, অনেক ধন্যবাদ। এখানে একটা প্রশ্ন আসছে, আমাদের এই 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে। এই প্রশ্ন আসছে যে তানভীর অপুর বড় চুল রাখার পিছনে ব্যক্তিগত কারণ না অন্য কিছু আছে, এরকম একটা ব্যক্তিগত প্রশ্ন আসছে। এটার কি তানভীর অপুর কি এখন বড় চুল আছে? আচ্ছা, হ্যাঁ বড় চুল আসলে, হ্যাঁ বড় চুল আছে। এটার এর প্রশ্নটা কে করেছে, কোন দুষ্টু? এটা হাবিবুর রহমান। এটা তানভীর অপুর পরিচিত না, এটা আমার পরিচিত। উনি শরীরপুর সরি, অ্যাপোলজাইজ। দেখবো আমরা, চুল দেখলে তো আসলে এলিজার চেয়ে বড় হবে হয়তো। যাক, ওটা না, অপুর আরো বড় হতে পারে। আসলে হচ্ছে কি, যে ফিনল্যান্ডে আমার ছোট চুলের, বড় চুলের প্রতি সবসময় একটা ফ্যাসিনেশন ছিল, কিন্তু ফিনল্যান্ডে যাওয়ার পর যখন দেখলাম যে ফিনল্যান্ডের মেয়েরা বিশেষ করে খুব বড় চুল পছন্দ করে আর কি, হ্যাঁ, তখন আমারও ওই জিনিসটার প্রতি একটু অ্যাট্রাকশন হলো আর কি। ওই অভ্যাসটা থেকে গেছে। আচ্ছা, মেয়েদের কথা যখন আসলো তখন আমাকে বলতে হয়, এখানে বেশ কয়েকজন মেয়ে শুধু অপুকেই ধন্যবাদ জানিয়েছে। আমি বুঝলাম না, তার মধ্যে একজন হচ্ছে নিদিয়া আপ্রোচ। দেখছি অপু ভাই, দেখছি আমি 2 নাম্বার আমি হাফিজ ভাই, আমার যে মেয়ে বক্তব্য, এটা কিন্তু স্বাভাবিক, কারণ আমি একটা ছেলে।
আর এলিজার কিন্তু আচ্ছা না ছেলে ঠিক থাকতে আছে, হবে। এখানে বলেছে সুলতানা নাসরিন জাহান, সে আরো অনেক অনেক দূর করেছে এবং এখন লিখছে যে বলো আপু বড় চুলের গল্প। আচ্ছা এখন মনির সাহেবকে লিখছে স্যার বলে অনেকেই লিখেছেন, তার মধ্যে একজন মিজানুর রহমান লিখছে মনির স্যার আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপরে মনিরুজ্জামান সোহেল একজন দেখছেন, শাহানা বেগম, তারপরে বাপি রানী কি বাবি বেবি বোধহয়, বেবি রানী দে, আসমা আরা, অভিনন্দন মনির ভাই, তানজিল রহমান, ট্রাভেলিং স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং, তৌফিক হাসান, অপু ভাই আপনার গল্প ভালো লাগছে, মোহাম্মদ নাকিব, উইশিং ইউ হ্যাপি অ্যান্ড প্রসপারাস ইত্যাদি। এবং সুলতানা নাসরিন জাহান আরো লিখেছে যে খুব সুন্দর করে বলে অপু ওর ভ্রমণ গল্পগুলো। তার মানে বোঝাই যাচ্ছে যে উনি খুব মাঝে মাঝে গ্রিট করছে। এবং ডিজে ওই যে মামা আমার দুই প্রিয় মানুষ অপু। হ্যাঁ যাই হোক, আমি একটা কথা এখানে মাইনুদ্দিন আহমেদ, উনি নিউ ইয়র্ক থেকে জয়েন করেছেন, আমাদের একজন সিনিয়র সাংবাদিক, এখন নিউ ইয়র্ক প্রবাসী। এবং শেখ রাজ, সে একজন লেখক কুষ্টিয়া থেকে। আরো কয়েকজনকে আমি দেখছি, লোপা মমতা তো আগেই বলেছি। আচ্ছা আমি একটা প্রশ্ন আমি মনিরুল সাহেবকে করছি যে আপনি যে বরফ দেখতে ফ্যামিলি সহ গেলেন এবং আমার কাছে আপনার ভিডিওটা দেখে মনে হচ্ছে বাচ্চাদের নিয়ে যাওয়া, কারণ প্রচুর পাহাড়ে আমি ড্রাইভ করছি, কিন্তু মানে 6000 ফিট পর্যন্ত আমি ড্রাইভ করছি, যেমন ফুজি মাউন্টেন, আমার কিন্তু সাংঘাতিক অভিজ্ঞতা, মানে ড্রাইভ করে গেছি। ফুজি মাউন্টেন 5th স্টেশন কিন্তু প্রায় বোধহয় ফিট না মিটার আমি মনে নাই, মানে 5-6000 ফিট এরকম সব উপরে আমি গেছি, বরফের মধ্যেও গেছি, বিভিন্ন ইস্তিমুরে গেছি পাহাড়ে ড্রাইভ করে অনেক উপরে। তারপরে আলপস পর্বতমালার উপরে গেছি, রাজার রাজপ্রাসাদ আছে মিনুক থেকে যেতে হয়। দেখো আমি কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় ওরকম গেছি, কিন্তু বরফটা কিন্তু আমাকে কখনো চার্মিং মনে হয়নি। আমি সুইজারল্যান্ডে বরফ দেখছি, সুইজারল্যান্ডে তো বরফের জন্যই অনেক কয়েকটা শহর আছে। ভালো কথা বলেছেন ভাই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বরফটা কিন্তু আমার কাছে আমার চার্ম সৃষ্টি করে না, কিন্তু আমার বেটারা সবসময় বরফ দেখতে চায়। এবং শেষ পর্যন্ত আমি বলেছি চলো ভুটান বা অন্তত সান্দাকফুতে যাওয়া যায় বরফ দেখতে, মজা লাগে। বরফের প্রথম 20 মিনিট মজা, তারপর আর কিচ্ছু নাই। জি জি। আর 20 মিনিট কোথায়, 5 মিনিট 20 মিনিট টিকে থাকতে পারবে? হ্যাঁ আচ্ছা, আমি 20 মিনিট টিকে থাকবে। প্রশ্ন করছি যে বরফ দেখতে যাওয়া বাচ্চাদের নিয়ে, এটা তো একটা অ্যাডভেঞ্চার, বিশাল অ্যাডভেঞ্চার, একটা অভিযাত্রা, সেটা সম্পর্কে একটু মনোরুলকে বলার অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, যেমন ভুটানে আমরা যে পাহাড়টায় উঠলাম চেলেলা পাস, ওটা কিন্তু প্রায় 14-13,800 ফিটের মতো। তারপর আমরা সিকিমে গেলাম 0 পয়েন্ট, এটাও 14,000 ফিট, বাচ্চা সহই গিয়েছি। তো আমার বাচ্চাই আসলে বেশি, আমার মেয়ে বিশেষ করে ও খুব বরফ পছন্দ করে, ও বরফ দেখলে আসলে হয়ে যায়, এই জন্যই যাওয়া। আর ওরা মানে যেতে পারে, আমার থেকে ছোট থেকে আমার সঙ্গে ট্রাভেল করে, তো এই যেখানে আমি হেঁটে যাই ট্রেকিং করি এইখানে আমি ওদেরকে জেনারেলি নেই না, এছাড়া আমি সব জায়গায় ওদেরকে নিয়ে যাই, ওরা যেতে পারে, সমস্যা নেই। আচ্ছা আরেকটা ব্যক্তিগত প্রশ্ন ছিল, ভাবিও কি ট্রেকিং করতে ভালোবাসেন? ভাবি কানিস ফাতেমা করে করে এতটা না আর কি। আচ্ছা আমি চাইলে যেতে পারি, ওটা চাইলে যেতে পারে না, বাচ্চা কাচ্চার ব্যাপার, স্কুল অনেক ব্যাপার আছে। মনির ভাইকে আমি একটু বলি, কায়াকিং আমি প্রথম করেছিলাম হালং বেতে 2017 সালে। কায়াকিং হালং বেতে শিপ থেকে নেমে, ওটা একটা পার্ট ছিল আমাদের হালং বে ঘুরবার। তো মানে ভয় লাগছিল, কারণ এত ফ্ল্যাট জিনিসটা, আমার মনে হচ্ছিল যে আমি পড়েই যাব। তবে আমার গাইডের সাথে চালানো, তো সেটা একটা ভালো অভিজ্ঞতা ছিল হালং বেতে আমার। যদিও ক্যামেরা নিতে পারিনি, ওই স্মৃতি আমি ধরতে পারিনি আর কি। এলিজা, আপনার কোনো বরফ দেখার অভিজ্ঞতা আছে যেটা আলোচনা হচ্ছিল ওই প্রসঙ্গে? আপনার কি অভিজ্ঞতা বরফ? মেলা আছে। আমি রোটাং পাসে যখন গিয়েছি, লেহ লাদাখে গিয়েছি, আমি ভারতের হিমাচল প্রদেশ পুরোটা ঘুরেছি, নৈনিতাল থেকে শুরু করে একদম সিমলা থেকে শুরু করে কুলু মানালি রোটাং পাস পর্যন্ত। তো ওটা তো যেখানে হচ্ছে আমরা সবাই বলতাম ওই যে কি একটা ফিল্ম ছিল ঋত্বিক রোশনের, সেটা শুট হয়েছে যেখানে, ওখানে। তারপরে জাবুই মেট যেখানে শুট হয়েছে, আমি ওই জায়গাগুলো পুরোটাই আমি দেখেছি এবং লেহ লাদাখ পর্যন্ত গেছি। আর হচ্ছে ইউরোপে তো অফকোর্স নেদারল্যান্ডসে বরফ দেখা হয়েছে, যেটা হচ্ছে বরফের মধ্যে দিয়ে হেঁটেছি। প্রথম বরফ যখন নেদারল্যান্ডসে পড়লো, বরফ দেখলাম, সব বাসা থেকে সবাই বের হয়েছে বরফ দেখতে বৃষ্টিতে। তো কেউ কি মানে কার্টুন বানাচ্ছে, এটা বানাচ্ছে, স্নোম্যান বানাচ্ছে। তো আমিও বাচ্চাদের সাথে ওগুলো কিছু করলাম।
তো ওই যে তখন মনে হচ্ছে 30 মিনিটে আমার কাছে মজা লাগছিল, আর মজা লাগছিল না। তবে প্রথম 30 মিনিট বরফ তো অনেক। দেখেছি যেটা আমি 2008 সালে, সেটা রোটাং পাসে। সেটা ডিফারেন্ট অভিজ্ঞতা ছিল। আর আমি যেটা বলতে চাচ্ছি যে ওয়ার্ল্ড ট্রাভেলাররা, যেহেতু দিদি এখানে আছেন, আমি ওই যে থরকে জিজ্ঞেস করেছিলাম হাফিজ ভাইয়ের হ্যাঁ। এই প্রোগ্রামে, থরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ওয়ার্ল্ডে ডাইভার্সিফাইড কান্ট্রি তোমার কাছে কোনটা কোনটা লেগেছে, বা কোনটা সব থেকে তোমার কাছে মনে হয়েছে যে মাল্টিকালচারাল আর ডাইভার্সিফাইড কান্ট্রি। সে বলেছিল আমেরিকা এবং ভারত। আমারও আমি আমেরিকায় যাইনি, তবে আমার এই অভিজ্ঞতা, এশিয়া ইউরোপের অভিজ্ঞতা থেকে ভারতকেও আমার তাই মনে হয়। আমার কাছে সুইজারল্যান্ডের যে রোটাং পাসের অভিজ্ঞতা আসলে বেশি অ্যাডভেঞ্চারাস লেগেছে, বেশি ভালো লেগেছে আমার কাছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। এই মানে আচ্ছা হাফিজ ভাই, একটা মিনিট আমাকে দিতে হবে। আপনাদের এত সুন্দর গল্পের ভিতরে আর একটা আমার অভিজ্ঞতার কথা বলি, যে ফিনল্যান্ডের কেমি নামে একটা শহর আছে, যেখানে শুধু এই ঠান্ডার সময় তারা বরফ দিয়ে রেস্টুরেন্ট তৈরি করে এবং ওখানে থাকারও ব্যবস্থা আছে। ওটা আমি এবং- ভিডিওতে দেখেছি, এবং যাই নাই, বাট ভিডিও আমার একটা ভিডিও আছে ওটা নিয়ে, যে আপনি সেখানে ইভেন কি মধুচন্দ্রিমাও করতে যেতে পারেন আর কি। এলিজা চাইলে পারে আমার দুলাভাই কিনে আরেকবার যেতে পারো আর কি ওখানে, বুঝছো, ঠান্ডার আচ্ছা, ভিতরে। অনেক ধন্যবাদ। আমি 1 মিনিট করে আবার শুনবো। এই পর্যায়ে আমি গার্গী মাইতির কাছে যাব, যে তার বরফ সংক্রান্ত কোনো অভিজ্ঞতা যদি থাকে 1 মিনিট বলে একটা গান, শেষ গানটা আমরা শোনার পরে আমরা আবার বরফ 1 মিনিট সংক্রান্ত করে গান শুনতে আমরা চাই। বিদায় হয়ে যাবো। হ্যাঁ, গান, বরফ গার্গী সংক্রান্ত মাইতি। আমার অভিজ্ঞতা একদমই নেই যাওয়ার। আমার এমনিতেই ঠান্ডার ভীষণ একটা ভয়, ঠান্ডা বললে আচ্ছা, গার্গী, আপনি লিখেছেন এখানে যে নির্বাহী সদস্য আন্তর্জাতিক কমিটি, এইটা আসলে লোকে হয়তো ধারণা করতে পারে যে আমাদের এই ট্রাভেল টকের নির্বাহী সদস্য কিনা। আপনি কেন লিখলেন না, এটা আমাদের বুঝি নাই। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি বিশ্বভরা প্রাণ যেটা, তো সেখানে আমি আন্তর্জাতিক নির্বাহী সদস্য, আন্তর্জাতিক কমিটির বিশ্বভরা প্রাণ, যেটা আপনার বাংলা সংস্কৃতি নিয়ে একটা চ্যানেল আছে, যেটা জনাব জাহান বাসির ওখান থেকে করেন, বাংলাদেশ থেকে। আমি সেখানকার বিশ্বভরা প্রাণের আন্তর্জাতিক নির্বাহী সদস্য আমি। আচ্ছা আচ্ছা, এই ঠিক আছে, এবার গানটা হোক, তারপরে যেহেতু আপনার বরফের অভিজ্ঞতা নেই। আমার বরফের অভিজ্ঞতা নেই। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। এই আছি এই নেই আমি যেন পাখি মিলি পাখনা, সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে, নীড় একা পড়ে থাক থাক না। এই আছি এই নেই আমি যেন পাখি মিলি পাখনা, সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে, নীড় একা পড়ে থাক থাক না। এই আছি এই নেই আমি যেন পাখি মিলি পাখনা, সীমানার সীমা ছেড়ে যায় দূর প্রান্তে, নীড় একা পড়ে থাক থাক না। ও সকাল আলো আলো, এসে ঝলমলো, ও সকাল আলো আলো, এসে ঝলমলো, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। যাই যদি যাই যাক এই মন হারিয়ে যাক না, নিষেধের বাধা নেই ওই নীল শূন্যের সব সীমা ছাড়িয়ে যাক না। যাই যদি যাই যাক এই মন হারিয়ে যাক না, নিষেধের বাধা নেই ওই নীল শূন্যের সব সীমা ছাড়িয়ে যাক না। এ বাতাস খুশি
খুশি ও পলাশ হাসি হাসি এ বাতাস খুশি খুশি ও পলাশ হাসি হাসি নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ। অনেক ধন্যবাদ গার্গী, আপনার এই ধন্যবাদ। সেকেন্ড আমাদের এই ভ্রমণ গদ্য, ভ্রমণ ট্রাভেল টক এবং ভ্রমণের সঙ্গে যাচ্ছে। আমি আপনাকে ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে হাজির ধন্যবাদ হওয়ার জন্য। জানাই। আমি শেষে আমি আরো 1 মিনিট করে শুনবো সবাইকে। তার আগে আমি শুধু একটি সাচিবিক কাজ যেটা বলতে হয়, আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বার্তা24.com নিউজ পোর্টালের ফেসবুক পেজ এবং ভ্রমণ গদ্য আমাদের যে ভ্রমণ সাহিত্যের কাগজ আছে এর ফেসবুক পেজ থেকে, এবং আপনাদেরকে আমি যারা এখানে আজকে উপস্থিত আছেন তাদেরকে আমি মানে ভ্রমণ গদ্য পেজ বা বার্তার পেজ থেকে আপনারা শেয়ার দিতে পারবেন, ওয়াচ পার্টি দিতে পারবেন, যাতে আমাদের এই ভালো কথাগুলো, এই প্যান্ডেমিকের মধ্যে ভালো ভালো কথাগুলো, ভ্রমণের এক্সাইটিং অভিজ্ঞতাগুলো আরো অনেক কাছে পৌঁছায়। আমি শেষ মুহূর্তে দেখতে পাচ্ছি যে আগেই বেশ কয়েকজন জয়েন করে ভালো ভালো মন্তব্য করেছিলেন, এটা আমি দেখি নাই আগে। শেষের ওপাশে বোধহয় এটা ছদ্মনাম, তিনি লিখেছেন যে ফর এ গুড ট্রিপ গুড মেট ইজ নেসেসারি ম্যান্ডেটরি, মনিরুল ইসলাম স্যার ইজ এ গুড ট্রিপ মেট, এটা একজন লিখেছেন। এবং আরেকজন লিখেছেন যে স্বপন দত্ত, আরেকজন লিখছেন সাইদুর রহমান রোকন লিখছেন যে সোমপুর বিহার নিয়ে উনি লিখেছেন যে, আর ওনার বাড়ি ওখানে, এটা বোধহয় আগেই পড়েছিলাম। আরেকজন হচ্ছে রোজান কামাল, উনিও ট্রাভেল লাভার মনির স্যারকে বেস্ট উইশেস জানিয়েছেন। এবং সৈয়দ শাহাদাত আলী রাশেদ, আমার সৌভাগ্য যে মনির স্যারের সাথে ঘুরতে পেরেছিলাম। তার মানে বোঝা যাচ্ছে মনির সাহেবের সঙ্গে অনেকেই ঘুরেছেন, তারা আজকে এই অনুষ্ঠানটা দেখছে। এবং নওরিন হাসান লিখেছেন ইন্সপায়ারিং, একজন লিখেছেন যে এরকম একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। এবং আমি দেব রায় শেষ মুহূর্তে জয়েন করে লিখেছেন যে বা, তানজির রহমান লিখেছেন যে বা, গল্পগুলো বেশ মজার ছিল। এবং হাবিবুর রহমান আরো কিছু মন্তব্য করেছেন যে বাংলাদেশের পর্যটন শিল্পকে দেশি বিদেশি পর্যটকদের নিকট আরো আগ্রহী করে তুলতে কি পদক্ষেপ নেওয়া যায় বলে আপনারা মনে করেন। শেষ মুহূর্তে এই প্রশ্নের জবাব হয়তো আমরা দিতে পারবো না। এবং শাহানা বেগম লিখছেন ট্রাভেল স্টোরিজ ইন্টারেস্টিং, ইকারাস নামে একজন মন্তব্য করেছেন। এবং আরেকজন লিখেছেন মাহবুবা ফারুক, সেটা আগেই বলেছি। আরেকজনের আমি দেখছিলাম নামটা এখন চলে গেল কোথায়। যাই হোক, আজকে যারা আমাদের সঙ্গে থাকলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আমি শেষ মুহূর্তে 1 মিনিট করে আজকের এই অনুষ্ঠানের শেষ কথাটি বলার জন্য শেষে এটাই প্রশ্ন করতে চাই যে আমরা যে ভিডিও করি, যে অনেকে যে ব্লগিং করেন, ব্লগিং এর পাশাপাশি ব্লগিং, যেটা আমরা প্রথমে আলোচনা করলাম যে ভিডিওর মাধ্যমে বলা, একটি স্পটকে তুলে ধরা, এটা নিয়ে আমাদের কার কি পরিকল্পনা আছে, এটা যদি 30 সেকেন্ড থেকে 1 মিনিট করে বলেন। তানভীর অপু প্রথমে। না, আমার আসলে পরিকল্পনা, আমি পৃথিবীর যেখানে গেছি প্রচুর ভিডিও করেছি, কিন্তু ভিডিও মেক করাটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার, যেটি অভিজ্ঞতা আমার নেই। আমাকে সবসময় মানুষের সাহায্য নিতে হয়, এই জন্য আমি আস্তে আস্তে করছি। তবে আমার ধারণা যে আমি হয়তো বা আগামী 5 বছরের ভিতরে আমার যত ভিডিও গুলো আছে, এবং আগামী 5 বছর হয়তো বা আমি আরো ঘুরবো, সেই জিনিসগুলো আমি যেখানে যাব সেখানে আমি ভিডিওই করব। সেটা আমি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি আগেও, এবং ভবিষ্যতে আমি করব, কিন্তু আমার একটু সময় লাগবে, কারণ ভিডিও এডিটিং করার অভিজ্ঞতাটুকু আমার নাই, এবং এটা সবসময় আরেকজনের যারা এক্সপার্ট তাদের মাধ্যমে আমি করাই আর কি। এটা একটা ব্যাপার। আর যারা আমাদের অনুষ্ঠানে দেখছেন, সবার কাছে একটা রিকোয়েস্টই থাকবে যে আপনারা যে যেখানে যান, যেভাবে যে প্রান্তে যান, একটা হিস্টোরিক্যাল জায়গাতে যান, সেটার ভিডিও অ্যাটলিস্ট করেন। হয়তোবা অনেকে হয়তো জানে না, হয়তোবা মানে শেষ জায়গা সম্বন্ধে কিছুই দেখেনি, ভিডিওটার মাধ্যমে আমরা নতুন কিছু জানতে পারবো, নতুন কিছু দেখতে পারবো। এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, হোক না সেটা হয়তোবা বাংলাদেশের ভিতরে হোক বা বাংলাদেশের বাইরে হোক, যেখানে হোক
আপনারা অবশ্যই এখন থেকে ভিডিও করতে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। মনিরুল ইসলাম বলেন 1 মিনিট আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ভ্রমণের এবং ভিডিও। আমি আসলে ট্রাভেল ব্লগিং নিয়ে অতটা করি না। আমার কিছু কন্টেন্ট গুলোকে ডেভেলপ করার জন্য আমাকে আসলে আরো সময় দিতে হবে। এডিটিং আমি নিজেই করি যতটুকু পারি। কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট গুলি আরো ভালো করা, ডেভেলপ করা এবং এডিটিংটা আরেকটু ভালো করা। আমি বেশি প্ল্যান করতেছি বেসিক্যালি ট্রাভেলটা করার জন্য। ট্রাভেল যদি আমি ভালোভাবে বা সুন্দর করতে পারি তাহলে লজিক্যাল সিকোয়েন্স হিসেবে আসলে আমার ভিডিওগুলি ভালো হবে, আমি এইভাবেই চিন্তা করি। এটাই হচ্ছে আমার মানে ভবিষ্যৎ পরিকল্পনা, যে আরো ভালো ঘুরবো, আরো বেশি ঘুরবো এবং ভিডিও করবো এবং সেগুলি আমি আমার হ্যাঁ, চ্যানেলে অনেক অনেক ধন্যবাদ। এলিজাবেথ এলাই মৃত্যু অবধি পরিকল্পনা। ট্রাভেল করা, মৃত্যু অবধি যেটা মৃত্যু অবধি ট্রাভেল করব, মৃত্যু অবধি ট্রাভেল ব্লগিং করব। আর হচ্ছে যেটা আমি ওই যে 10টা নারীকে বেছে নিয়েছি প্রতি বছর বিশ্ব নারী দিবস উপলক্ষে এক একটা নারীকে নিয়ে ট্রাভেল ডকুমেন্টারি করার, যেটা হচ্ছে একটা মাত্র হয়েছে, সামনে হয়তো মানে আরো করব, এগুলোর প্ল্যান আছে। সবই স্বাদ আর আর্থিক সঙ্গতির উপর নির্ভর করছে। তো আমার একমাত্রই আমার কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি আমার প্রথম এবং শেষ ভালোবাসা হচ্ছে ট্রাভেল। আর আজকে হচ্ছে that was really a wonderful experience with all my colleagues, all my travel colleagues along with Hafiz bhai, and really nice to meet with Mr. Monirul Islam and Gargi Thank you. Didi, যারা এতক্ষণ শুনেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, আমাকে আমন্ত্রণ জানার জন্য হাফিজ ভাইয়ের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। আচ্ছা, আর আমি 1 বাদ মিনিট, পড়ে গেলাম। হ্যাঁ গার্গী, আপনার যদি 1 মিনিট কিছু বলার থাকে গার্গী মাইক। না না না, আমি ওকে বাদ করেনি তো। joking. গার্গী আপা আর মুনির ভাইয়ের সাথে প্রথম দেখা হয়েছে, তোমার সাথে আমার প্রতিদিন দেখা হয়। গার্গী মাইতি বলেন। হ্যাঁ, আমি ধন্যবাদ জানাচ্ছি এই ভ্রমণ বার্তা ভ্রমণবদ্ধ এখানে আসতে পেরে। আমি অনেক কিছু জানতে পারছি। আসলে জানার আমাদের তো শেষ নেই, সবকিছুতেই, সেই ঘরে বাইরে সব জায়গাতেই আমরা নতুন নতুন কিছু জানতে পারি। এখানে এসে অনেক কিছু জানতে পারলাম, তার জন্য খুব ভালো লাগলো। আর সবাইকে ধন্যবাদ জানাই যারা আজকের অতিথি, এন্ড হাফিজ স্যারকে তো আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর সমস্ত দর্শক শ্রোতাকেও ধন্যবাদ জানাই দেখার জন্য, শোনার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমি শুধু শেষেই কথা বলবো যে যারা আজকে যারা উপস্থিত আছেন যে ট্রাভেল ব্লগার, তাদের জন্য আমার শুধু একটা আমার অবজারভেশন, একজন নট বিং অ্যাজ মানে প্রেজেন্টার, আমি একজন দর্শক হিসেবে বলবো যে আপনাদের জন্য ইন্ট্রো এবং আউট্রোটা আপনারা এই ট্রাভেল ব্লগিং এর মধ্যে প্রথম এবং শেষে দেন। ইন্ট্রো যেমন একটু ছোট্ট 30 সেকেন্ডের একটা ভিডিও, যেটা এলিজা ট্রাই করেছে, আমি দেখলাম 2-একটা ভিডিওতে বলার জন্য যে আমার এই ভিডিওটা কেন। তো ওই 30 সেকেন্ড বা 1 মিনিটের একটা ইন্ট্রো যাওয়ার পরে মেন টপিকে যাওয়া, এটা তৈরি করে এটা প্রতিটা ভিডিওর মধ্যেই দেয়া যেতে পারে এবং শেষে যেটাকে আউট্রো বলে, যে আমি শেষ করলাম এই ভিডিও, এটাতে মোর প্রফেশনাল লুকস আসে। আমি একটা ভিডিও ডকুমেন্টারি বানাতাম, সেটা ট্রাভেলের না, অন্যান্য বিষয়ে, এই জন্য বললাম। এবং আমি খুব বিশ্বখ্যাত 2-1 ট্রাভেল ব্লগার এবং আমি 2-1 ইউটিউবারকে জানি, যারা এই খুব 1-2 মিনিটের ভিডিও দিয়ে তারা কিন্তু দর্শককে খুব মাত করে। তার মধ্যে একটা মধ্যপ্রাচ্যের একটা ছেলে, যে নার্স ডেইলি, যেটা অনেকেই বোধহয় দেখেছেন, সে কিন্তু একটা বিশাল প্রতিষ্ঠান করতে যাচ্ছে এবং অলরেডি করেছে। এই প্রতি 1 মিনিট 2 মিনিটের সে ভিডিও দেয় এবং বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে ঘুরে চমৎকার সব, তার কিন্তু খুব প্রফেশনাল। আর যেটা আজকে আলাপ হলো, যেটা তানভীর বাবু বললেন যে কসমো ক্যামেরা, সম্ভবত কসমোর কথাই বলেছেন, এবং এই যে গোপ্রো তো আগেই বেরিয়েছে, কসমো, হ্যাঁ ওই কসমো ক্যামেরা আমি দেখেছি অলরেডি। অসমো ব্রাদার, ও হ্যাঁ, কসমোর কথা বলছি, যে এই এখন শুধু ক্যামেরা না, এখন আমার কাছে এখানে যেমন আমি এই ফোনটা বসিয়ে রাখছি একটা ইয়ের উপরে, মানে এই ফোনটা কিন্তু একটা চলছে, একটা ওয়াচ পার্টি এখানে চলতেছে। এই যে ছোট ছোট টুলস গুলো যদি আমরা ইউজ করি, লাইফ কিন্তু ইজি করে দেয়। আর যেটা বলা হচ্ছে যে প্রযুক্তিকে ব্যবহার করে, টুলস কে ব্যবহার করে যদি আমরা এগোই, তাহলে আমাদের যে ওই যে 10 পাউন্ডের ক্যামেরা, 20 পাউন্ডের ক্যামেরা ঘাড়ে করে নেওয়ার যে ব্যাপার, বা এগুলো ট্রাইপড, এগুলো কিন্তু আর ট্রাইপড, এখন এমন ট্রাইপড পাওয়া যাচ্ছে, আমার ছেলে একটা নিয়ে এসছে, দেখলাম যে ওটা নিজেই ঘোরে, নিজেই অটো সবকিছু করে, যেখানে ক্যামেরার যেটা ভিডিও করতে হবে সেদিকে ঘুরে যায়। তার মানে হচ্ছে যে আমার নিজেকেও ঘুরানো লাগবে না, সে নিজেই ঘুরে যাবে, সে কাকে ধারণ করতে হবে। তার মানে এখন লাইভ প্রযুক্তি লাইফকে ইজি করে দিয়েছে। আর যেটা মনিরুল বললেন যে এন্ড অফ দ্য ডে আমাদের উদ্দেশ্য কিন্তু ট্রাভেল করা,
ভিডিও এটা সেকেন্ডারি, এটা আমার কাছেও তাই। এই যে আমি ট্রাভেল টক অবশ্যই। এটা সেটা করছে, দিস ইজ মজমা জমানো, ওই যে ওষুধ বিক্রি করার আগে যে ক্যানভাসার মজমা জমা, এগুলো কিন্তু আমার মজমা। আমার কাজ কিন্তু মূলত লেখা, ভ্রমণ করা এবং লেখা। যেটা মনিরুল বললেন যে ভ্রমণটা আসলে আমাদের, আমি বলবো যে আপনারা ভ্রমণ করুন। এলিজা এক জায়গায় বলেছে ভ্রমণ আমাকে উদার করেছে, ভ্রমণ আমাকে বিশ্বের অন্য কালচারকে এগ্রি করতে, অন্য কালচারের সাথে মিশে যেতে শিখিয়েছে। ফলে ভ্রমণ করলে আমরা উদার হই, আমাদের মন বড় হয়, এবং আমরা এই ভ্রমণের মধ্য দিয়ে, বিশেষ করে এই প্যান্ডেমিকের মধ্যে ভ্রমণ আমরা হয়তো করতে পারছি না, কিন্তু আমরা অন্তত মানুষ ভ্রমণ করছে এই আলোচনার মধ্য দিয়ে। ফলে আমরা, আমাদের মন ভালো থাকছে, আমাদের মানসিক স্বাস্থ্য ঠিক থাকছে। আপনারা সবাই ভালো থাকবেন, ট্রাভেল টকের সঙ্গে থাকবেন, বার্তা24.com এর সঙ্গে থাকবেন, এবং যারা আমরা আজকে এই অনুষ্ঠান দেখলাম এবং যারা আমরা শুনলাম, সবাই যদি আমরা শেয়ার দিই, তাহলে আমাদের এই ভালো কথাগুলো আরো মানুষের কাছে পৌঁছাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। আপনাকেও ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। সবাইকে ধন্যবাদ, সবাইকে ভালো ধন্যবাদ। থাকবেন।